ফেসবুকে বা জাপানিজ কন্টেন্ট দেখে থাকেন, তাহলে এরকম অনেক কিছুই দেখবেন হয়তো বা দেখছেন। তো জিনিসটা এমনই। তো আমরা বাঙালিরা মনে করি কি যে হ্যাঁ, ৫ টায় যেহেতু বলছে হয়তো সেও লেট করবে তো আমিও লেটেই যাই। আমাদের হচ্ছে এরকম একটা মাইন্ডসেট থাকে। কিন্তু আপনি যদি জাপানে আসেন, জাপানে যদি ইন্টারেস্ট থাকেন, জাপানে আসলে এই জিনিসটা হচ্ছে সবার আগে আপনাকে খেয়াল করতে হবে। যদি কোনো জাপানিজদের কথা বাদই দিলাম। আপনি যদি আপনার দেশীয় বা হচ্ছে ইন্টারন্যাশনাল অনেক ফ্রেন্ডই তো হবে যদি জাপানে আসেন। ওদের সাথেও যদি এরকম দেখাশোনা বা করার কোনো প্ল্যান থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই এই জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে। জাপানিজরা এই জিনিসটা নিয়ে খুবই কি বেশি মানে খুবই কঠোর আরকি। জি। তো এটা হচ্ছে আমার সবথেকে ভালো লাগে। এটা আমার দৃষ্টিকোণ থেকে ওটা বেটার মনে হয়। কারণ আমরা যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যে স্কুলে আসলাম, এই জায়গায় আপনার ১ বছরে যে প্রোগ্রামে আসা অথবা ২ বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আমার ছিল ২ বছর। এক্ষেত্রে ২ বছরের মধ্যে চিকোকো এর মানে হলো লেট করা। ২ বছরের মধ্যে যদি সে লেট না করে, পারফেক্ট সময় স্কুলে আসে, একদিনও বন্ধ না দেয়, স্কুল থেকে তারে ১০ মান মানে ১,০০,০০০ জাপানিজ ইয়েন যা পুরস্কৃত করে। এটা একটা ভালো দিক ছিল। না, এটা তো হচ্ছে সব স্কুল উপরে নির্ভর। কারণ অনেক স্কুল আছে যে দেয় না। কিছু স্কুল আছে এটা ডিপেন্ড করে বাট আপনি মানে মেইনলি হচ্ছে সব স্কুলেই হচ্ছে একটা মানে সার্টিফিকেটের মতো থাকে যে জাপানে হচ্ছে আপনার বাংলাদেশে যেমন আমরা হাই স্কুলে ছিলাম, ইউনিভার্সিটি ছিলাম বা কলেজে ছিলাম। যেমন আমরা তো মানে ক্লাসে মানে ক্লাসে অ্যাটেন্ডেন্স কি এই জিনিসটাই বুঝতাম না। তখন যে অ্যাটেন্ড করতে হবে এরকম একটা মন মানসিকতা দূরের কথা। আমরা জাস্ট গেলাম, হ্যাঁ, ২-১ টা ক্লাস করলাম, বের হয়ে গেলাম শেষ। তাই না? যে জিনিসটা কিন্তু জাপানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। আপনি যদি দৈনিক 100% আপনার যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে হচ্ছে আপনি যখন হচ্ছে গ্র্যাজুয়েশন করবেন তখন হচ্ছে আপনাকে একটা আলাদাভাবে আপনার জন্য আপনার নামে একটা আলাদাভাবে সার্টিফিকেট তৈরি করে আপনাকে দিবে। আপনি এই জিনিসটা কি কাজে আসে যদি আপনি মানে আপনার মনে কোয়েশ্চেন থাকতেই পারে। তাহলে নরমালি এই জিনিসটা দিয়ে হচ্ছে আপনি নেক্সট ধরেন কোনো একটা ইউনিভার্সিটি গেলেন বা অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেন, ওইসব ক্ষেত্রে যদি আপনি এটা দেখান তাহলে ওরা বলবে মনে করেন আপনার সিরিয়াল আপনি কাতারে ৫ জন লোক আছে, ঠিক আছে? ওরা হচ্ছে আপনার থেকে কোয়ালিফাই। মানে ধরেন আপনার জাপানিজ লেভেল N3 আছে, ওদের হচ্ছে N2 আছে। কিন্তু আপনার কাছে 100% হচ্ছে কি মানে অ্যাটেন্ডেন্সের যে পেপারটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনি ওদের থেকেও এগিয়ে থাকবেন। জাপানিজরা যারা স্কুলে বা এখন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, ওরাও হচ্ছে কিন্তু স্কুল কামাই করে না। স্কুল, ভার্সিটি বলেন ক্লাসে দৈনিক অ্যাটেন্ড করে। যদি লেট হয় তাহলে হচ্ছে ওদের ওইটার জন্য হচ্ছে আপনার এক্সপ্লেনেশন লাগে কেন লেট হইছে। আর না হলে ও যে ৫ মিনিট ১০ মিনিট লেট করছে ওটার জন্য হচ্ছে ওর 100% থেকে কয়েকটা পার্সেন্ট কাটা যাবে। যেমন 0.5 অথবা 0.6, 7 এরকম টাইপের হচ্ছে মানে হয়ে যাবে। 100% আর থাকবে না। এই যে একটা মজার ব্যাপার আছে। আমি যেহেতু সামনের বছর জব বিষয়ে যাইতাছি, এই ক্ষেত্রে আমার কিন্তু স্কুলের আমি কি নিয়ে পড়াশোনা করছি এইটার কোনো সার্টিফিকেট লাগবে না। কিন্তু জবে আমি যে জায়গায় এপ্লাই করুম, জবে এপ্লাই করার সময় আমার শুচ্ছে কি অ্যাটেন্ডেন্সের ডকুমেন্ট এইটা জমা দিতে হবে। তো একটু আগে যে কথা বলতেছিল, ধরেন ৫ জন আমরা এপ্লাই করছি। দেখা গেল অন্য ৪ জন আমার থেকে ল্যাঙ্গুয়েজে ভালো থাকতে পারে অথবা ওই কোম্পানি যেই রিলেটেড সার্কুলার দিছে ওই রিলেটেড তাদের এক্সপিরিয়েন্সও আছে অথবা শিকাকু ওই রিলেটেড কোনো স্কিলও আছে। কিন্তু তাদের সুস্থিকি কম, আপনার অ্যাটেন্ডেন্স কম। যারা অ্যাটেন্ডেন্স মানে সময়ের ব্যাপারে সচেতন ছিল না, হয়তো বা স্কুলে লেট করে গেছে বিভিন্ন কারণে। এই কারণে দেখা গেল ওই জায়গায় আমারে চুজ করার অপরচুনিটি বেশি, কারণ এর সময়ের ব্যাপারে সচেতন। এটা আসলে খুব করে। আর জাপানের ট্রান্সপোর্টেশন, আপনি বাস, ট্রেন বা বুলেট ট্রেন যেসব জিনিসগুলোই বলেন না কেন, বিমান বা যাই বলেন, এভারেজে ১ মিনিটের কম সময় গড়ে লেট করে। অধিকাংশ সময় আপনার যদি ট্রেন ৫টায় থাকে, দেখা গেল ট্রেন ৫টা বাজতে ১ মিনিট আগেই চলে আসছে অথবা জাস্ট পাশে আপনার ৫টায় চলে আসছে। এটা তেমন লেট করে না। আর বিজনেসের ক্ষেত্রে অন্য একটা রুলস হলো, আপনি কোনো জায়গায় যখন আপনার ৫টা ধরেন কোনো জায়গায় আপনার ইউতেই আছে, মিটিং করার প্ল্যান আছে, এই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ১৫ মিনিট আগে এবং মিনিমাম ১৫ মিনিট আগে জাপানিজরা আসলে ওই জায়গায় উপস্থিত হয়। আর যদি কোনো কারণে লেট হয় যে না জ্যাম আছে, এই কারণে যত দ্রুত সম্ভব ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা, ও যদি যত আগে জানতে পারে যে না এই জায়গা থেকে আমার যাইতে যেই সময় আমি বলছি সেই সময় আমি যাইতে পারুম না, এরা আগেই অবশ্যই ফোন হোক অথবা মেসেজ দিয়ে এটা কনফার্ম করে যে না এটা পারুম। তাহলে আমরা অনেকগুলো ভালো দিকের মধ্যে প্রথমে একটা ভালো দিক জানলাম যে সময়ের ব্যাপারে সচেতন।
এর পরবর্তী হলো জাপানি। আসলে আমার দিক থেকে মনে হয় অনেকটা সুশৃঙ্খল জাতি, নিয়ম শৃঙ্খলা মানে। তোমার এই ব্যাপারে কি মনে হয়? অবশ্যই। তোমার কেমন কোনো বাস্তব অভিজ্ঞতা আছে? বাস্তব অভিজ্ঞতা যে মনে করো এমন জায়গা যে নিয়ম শৃঙ্খলা জাপানিজরা মানতেছে, কিন্তু বাঙালিরা হইলে এটা জীবনেও মানতো না। এটা তো আর কি বলবো, এটা তো পুরা হাঁটতে, বসতে, খাইতে সব জায়গায় যেমন যেমন হচ্ছে আপনি নরমালি হচ্ছে জাপানিজ দোকানে আচ্ছা হ্যাঁ, তুমি দোকানে কনভিনিয়েন্স স্টোরে যে তুমি কাজ করতেছো, এই যে তুমি কয়েকটা এক্সপিরিয়েন্স যেটা আমাদের সিস্টেমের মানে এক্সপিরিয়েন্স বলি, ধরেন নরমালি হচ্ছে জাপানিজরা কি করে, ওদের মানে বাচ্চাকাল থেকে ওদের বাপ মাও কিন্তু ওদেরকে এই জিনিসটা মানে শিখিয়ে দেয় অলরেডি, মানে যে লাইনে দাঁড়াও, কি মানে লাইনে দাঁড়াও, মানে যে আগে আসছে সে আগে সার্ভ পাবে, তুমি পরে আসছো মানে তুমি পরে, এটা তোমার ঠিক আছে। তো ওই ক্ষেত্রে ধরেন মানে আসলো সে আইসা দাঁড়ায় রেজি বলে আর কি, নর্মালি রেজি বলতে আপনার কাউন্টারের সামনে, কাউন্টারে বিল পেমেন্ট করে যে জায়গায় বিল পেমেন্ট করা হয় আর কি। বাংলাদেশের মতো সিস্টেম না অবশ্যই, কনভিনিয়েন্স স্টোরগুলো আপনি যদি এই জাপানে অনেকটা সুপার শপের মতো, সুপার শপ স্টাইলের, ওরা হচ্ছে দাঁড়াবে করবো, মানে লাইনে দাঁড়াবে নর্মালি, লাইনে দাঁড়িয়ে ওরা হচ্ছে একজন কাজ দেয়। কিন্তু ওই ক্ষেত্রে কিছু দেখায়, আমি তো হচ্ছে খুবই ইসুকাশি একটা দোকানে করি, তো এখানে হচ্ছে পিছু হাসি মনে হলো ব্যস্ত। সরি ব্যস্ত দোকানে তো ওই ক্ষেত্রে অনেক এক্সপেরিয়েন্স, যেমন হচ্ছে অনেক ফরেনার আসে, বাঙালি ফরেনার, অন্যান্য ফরেনার, যাই হোক। তো আইসেই কি করো যে লাইন মেনটেন করে না, কী কারণে করে না, কারণ তারা হচ্ছে এই অভিজ্ঞতা বা এই জিনিসটাতে তারা হচ্ছে জিনিসটা সম্পর্কে তারা জানে না, যার কারণে হচ্ছে তারা আইসেই কি করে, হয় মধ্যখানে ঢুকে যাওয়ার ট্রাই করে, অথবা সামনে থেকে আইসে ইয়ে করার ট্রাই করে। তখন মানে জিনিসটা হচ্ছে জাপানিজরা একটু মনে করেন, ওরা তো হচ্ছে আবার হাজুকাশি বলতে একটু লজ্জা, মানে ওদের লজ্জা বেশি, তো ওদের এই লজ্জা শরমের কারণে ওরা কিছু বলতেও পারে না, এবং ওরা খুবই ভয় পায়, ইংলিশ শুনলেই ওরা এত ভয় পায় আপনি চিন্তা করতে পারবেন না। ইংলিশ থ্যাংক ইউ রে ওরা কীভাবে উচ্চারণ করে, থ্যাংক ইউ রে থ্যাংক ইউ, মানে থান হচ্ছে জাপানিজ ভাষায় তিল, আর কি হচ্ছে জাপানিজ ভাষায় নয়, তারা এটাকে হচ্ছে এত শর্ট করেছে যে সান কি বলে দিস। আরে যাই হোক, আমরা হচ্ছে আমাদের মেন কথা থেকে ইয়ে নেই। এই জায়গায় তুমি এই যে কনভেন্স স্টোরে অনেক কাস্টমার আছে, ধরো টয়লেটে তোমার এই যেটা কাজ করে টয়লেট নেই, আগে যে আমার দোকানে কাজ করতাম ওই জায়গায় টয়লেট ছিল, দেখা গেল কারো একজনে খুব বেশি প্রকৃতির ডাক দিছে, কিন্তু দুইজন অলরেডি ওয়েট করতেছে, হয়তো বা তারা নর্মালি প্যারা নাই, কিন্তু 3 নম্বরে যে লোকটা আইছে এ কিন্তু খুব মনে করে পেশার মধ্যে আছে, এ এক তো লাইন ভেঙে সামনে যাবে না, আর এমন লজ্জা পায় সে সামনের দুজন যে আছে যে প্যান্ট নষ্ট করে বলাইব, তবু করবো যে ভাই আমার একটু আগে যাইতে হতে। কিন্তু এই জায়গায় যদি আমরা বাংলা হইতাম তাহলে কি করতাম, ভাই আমার তো পয়লা যেতেছে, ভাই 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 প্লিজ ভাই আমার পয়লা যেতেছে, ভাই আমার আসতেছে না। তো এই জিনিসগুলো আর কি, তো ওরা হচ্ছে মনে করেন মানে রুলসগুলো খুবই স্ট্রিক্টভাবে ফলো করে, তো যার কারণে হচ্ছে মেনলি আর কি জাপান এত সুন্দর, জাপান এত উন্নত লাইফ লিভ করতেছে। তো জিনিসগুলো যদি আমরাও করতে পারতাম তাহলে হয়তো আমাদের মধ্যেও, আমাদের বাংলাদেশে অনেক উন্নতি, যেমন এখন ডক্টর ইউনূস সরকার দেখেন আসছে, বিএনপি এবং অন্যান্য যে গ্রুপ মানে দলগুলো আছে ওরা কী করতেছে, ওরা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমরা ফরেনাররা আসলে যারা হচ্ছে আসি, মানে বাহিরে আসি, তাদের এসব মানে ফেসবুকে এসব তো আসতেই থাকে, কারণ নিজের মাতৃভূমির প্রতি নিজেদের একটা টান থাকে, কী অবস্থা, মানে এটা জানার খুবই একটি, এইসব জিনিস দেখলে আসলে আমাদের খুবই খারাপ লাগে। এরপরে তোমার নিয়ম শৃঙ্খলার আরেকটা জিনিস কিন্তু আমার কাছে খুব মজা লাগে, ওরা আমার বাসার পাশে যে হসপিটালে অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে আসলো মনে করো রাত 3টার সময়, বা রুগী নাই, সাপোজ খালি অ্যাম্বুলেন্স, তো হসপিটালে ঢোকার সময় একটা সিগন্যাল আছে, তো রাত 3টা ডাইনে বাইরে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নাই, সিগন্যাল পড়ছে ও থাইমা গেছে। এই ব্যাপারটা তোমার কাছে কি মনে হয়? পাগল মনে হয় না? কোনো গাড়ি নাই, কোনো লোক নাই, ও চাইলেই চলে যেতে পারে। এখন এই জিনিসগুলো আপনি বলতে মানে এরকম তো অনেকেই দেখা যায়, নর্মাল সিগন্যালও কেউ নেই, রাতে 2টা 3টা বাজে কেউ নেই, কিন্তু সিগন্যালে দাঁড়ায় আছে, এরকম তো অনেকে ফেল। কিন্তু ইভেন এখানে এসে এক্সপিরিয়েন্স নর্মাল যেটা আমাদের অনেক সেনপাই, অনেক সিনিয়র যারা আছে, রাতের কথা তো দূরের কথা, দিনের বেলায় সিগন্যাল মানে মানতে চায় না, নর্মাল কথা যেটা। তো আর ওই ক্ষেত্রে চিন্তা করেন, ও রাতের কোনো গাড়ি নাই, কিছু নাই, সে হচ্ছে সিগন্যাল মেনটেন করতে। এখন আপনি পাগল বলবেন নাকি ও হচ্ছে রুলসের প্রতি স্ট্রিক্ট, কোনটা বলবেন? এবার নিজের জায়গা থেকেও যদি দাও তাহলেও কিন্তু তুমি জিনিসটা চিন্তা করতে পারো। অনেক সময় এমন হয় যে না তুমি মনের অজান্তেই লোক নাই কিছু নাই, তুমি কিন্তু ব্রেক করে বই আছো। এরপরে আবার অনেক সময় দেখা গেল
এই খাওয়া শেষ হইলে এখানে ফালাই দিতাম বাংলাদেশ হলে। কিন্তু একটু আগে তো কাকারা ডাক দিয়েছে, কাকা গভীর বা কোয়ারি মাস্কা। না, এরা থাকতে থাকতে অভ্যস্ততার ব্যাপার। আবার কিছু বাঙালি থাকবো যারা আসলে জন্মগতভাবেই ভদ্র, তাদের কোনোভাবে সুশীল সমাজের সাথে মানিয়ে নেওয়া সম্ভব না। আচ্ছা, পরবর্তী টপিক হলো নিরাপত্তার ব্যাপারে তুমি জাপানে কোন চোখে দেখো? নিরাপত্তা, জাপানের নিরাপত্তা বলতে কিছু আছে? তাহলে কি আছে এখানে পেতে নিরাপদ? ধরেন রাত এই যে ৩টা-৪টা বাজে, মনে করেন নিশিরাত যেটাকে বলি আর কি আমরা। নিশিরাতে মনে করেন একটা সুন্দরী হাইটা যাইতেছে আপনার সামনে দিয়ে, তখন আপনার মন কি করবে? উকি উকি মারবে। উকি উকি বলতে মানে হচ্ছে লাফালাফি করবে না? করবে না না? আচ্ছা। তো বাংলাদেশে এরকম, মানে আমি আমার নিজে বাংলাদেশের এক্সপিরিয়েন্স থেকে বলি, ধরেন আমাদের এলাকায় কি হয়েছে, 12টা বাজে যদি কোনো একটা মহিলা রাস্তা দিয়ে যায়, মানে আশেপাশের চাচা কাকা বা দাদা যারা আছে তারা কি কমেন্ট করে এখন আমি আর এটা আপনাদেরকে ভেঙে বলবো না, আপনারা নিজেরাই বুঝে নেন। কিন্তু জাপানে এই জিনিসটা হচ্ছে পুরোই ডিফারেন্ট। দেখেন ওরা রাত 12টায় একাই, মহিলা বলেন পুরুষ বলেন কোনো ইয়ে নাই, ওরা হচ্ছে আসতেছে, ওদের হচ্ছে মনে করেন হাঁটতেছে ওদের ইচ্ছে মতো। ইভেন আমাদের বাংলাদেশে তো রাত 12টা-1টা বাজে যে মহিলারা যায় তাদের হচ্ছে সুন্দর বোরকা পরা থাকে বা হচ্ছে ভালো ড্রেস আপ থাকে, কিন্তু ওদের ওই জিনিসটাও থাকে না নর্মালি, সত্যি কথা যেটা। তো ওই জিনিসটাও থাকে না নর্মাল, মনে করেন ওদের হচ্ছে ওই যে নাইটি পরে চলে আসতেছে। তো এই জিনিসটা হচ্ছে আপনি যদি মনে করেন চিন্তা করেন, তাহলে হচ্ছে মানে কাশ পাতাল তপা, ঠিক আছে? বাংলাদেশের সেফটির কথা বলা যে আমি যদি এই যে আমার তরিতে আমি এখানে রাইখে আমি এখন যদি চলে যাই, সব কিছু এখানে রাইখে চলে যাই, তারপর একটু পরে ঘন্টাখানি পরে এসে কিন্তু না এটা ঘুরে এসে কিন্তু আবার এগুলো পামু। চান্স বেশি। ধরেন এই জায়গায় যে জায়গায় বসে আছে এটা হলো একটা ক্যাসেল। এই জায়গায় যদি অনেক ফরেনার বা অনেক বিদেশি আসে, যদি কোনো ফরেনারের হাতে না পড়ে জাপানিজের হাতে পড়ে, পাওয়ার চান্স বেশি। ধরেন 95% আপনি পাবেন। কিন্তু এরা যে ভালো বলতে সব ভালো ব্যাপার কিন্তু এমন না, সব জায়গায় ভালো খারাপ থাকবে, কিন্তু এদের মধ্যে ধরনের খারাপের পার্সেন্টেজটা কম, 1%, 2% বা 5%। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো কিছু যদি পইরা থাকে, ধরেন মানিব্যাগ ফালাই রেখে গেছেন অথবা আপনার মোবাইল পইরা গেছে কোনো এক জায়গায়, অধিকাংশ মানুষ ধরবেই না। আর এর খুব কম সংখ্যক আছে যারা জিনিসটা তুইলা ওরা পুলিশ বক্সে, আশপাশে যেটা আছে পুলিশ বক্সে নিয়ে যাবে। আর ওই হাতে গোনা 2-4 জন আছে যারা আসলে খোটারে মাইরা দিব, এই আর কি। চুরি ছিনতাই এগুলো আসলে খুব কম, কারণ এটার আমার এক্সপেকটেশন খুব বেশি ছিল। যখন প্রথমে আমি জাপানে এলাম তখন মনে হলো যে এদেশ থেকে কিছুই চুরি হয় না। আমার প্রথম সাইকেলের ওটা কিন্তু প্রথম 6 মাস কোনো ইয়েই ছিল, তালাই ছিল। আমার ডরমেটরির নিচে, এরপরে গাক্কর নিচে, স্টেশনে অথবা কোনবিনি বা যেসব জায়গায় যাইতাম, আমি কিন্তু ওইরা কখনো আমি সাইকেল তালা ইউজ করে পরবর্তীতে তালাই কিনলাম। অবশ্য ওই সময় হারাইলে নিজেরও গাফিলতি যে না এই হারাইছিল না হারাত না। আচ্ছা যাক, এই যে এটা প্ল্যানিং হচ্ছে কি, অনেক ফরেনার ঢুকতেছে, তো মেইনলি হচ্ছে মানে ছোট করতেছি না, বাট নেপালি বা অন্যান্য কিছু মানে ছোট টাইপের, নেপাল থেকে হচ্ছে ভিসা পাওয়া খুবই ইজি। এই কারণে হচ্ছে আসে না পকেট মার কিছু চোর টোর আছে ঢুকে পড়ে, সবুজের মতো ডাকাইন্ডের সর্দার। ওরা হচ্ছে আইসা নর্মালি হচ্ছে মানে মেইনলি হচ্ছে ফরেনারদের আছে। আর হচ্ছে এখন এমন অবস্থা হয়ে গেছে এই ফরেনারদের সাথে থাকতে থাকতে জাপানিজগুলো মানে যেমন বলে না সংবেদনশীল লোভ আসে, একটা ইয়ে আছে না, জিনিসটা হচ্ছে এরকম আর কি। তো জাপানিজরাও মনে করেন এখন ইদানিং হচ্ছে একটু আস্তে আস্তে মনে করেন বাংলাদেশের মতো হয়ে যাইতেছে। আচ্ছা, তুমি এত নিরাপত্তার কথা কইলা, এখন এই যে 4-5 মাস আগে সুপার শপের সামনে থেকে আমার হাঁস নিয়ে থেকে এখন এই হাঁস চুরি হয়েছে কিভাবে, এটা হচ্ছে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা কোশ্চেন করি, যে আপনি যখন হাঁসটা কিনে ওইখানে রাখছেন, আশেপাশে কেমন টাইপের সাইকেল ছিল? ওই জায়গায় সাইকেল তখন ভরপুর, তোমার চুরিঞ্জতে ভরপুর চুরিঞ্জতে, মানে ওইটা আমি খেয়াল করি না রে ভাই, সত্যি কথা। ওইটা কিন্তু আবার পাশে কোন রঙের সাইকেল কে ছিল এটা আমি খেয়াল এখন আপনি যখন হচ্ছে হাঁস রাখছেন তখন আশেপাশে কোনো ফরেনার ছিল? এইটাও তো মনে নেই। আচ্ছা, তারপরে করতেন। আচ্ছা, আপনি যখন রাইটটা ভিতরে ঢুকতেছেন, হয়তো এরকম হইতে পারে আপনি যাচ্ছেন কিন্তু কোনো একটা ফরেনার আসতেছে না আর কি, তো বা এরকম কোনো, বা জাপানিজই হোক না কেন, খালি যে ফরেনারে চুরি করে তা কিন্তু না। হাঁসের হ্যাঁ, তবে এরা যদি, আমি 100% শিওর, জাপানিজ যদি কেউ নেয় এবং ও যদি জানতো এটার মধ্যে হাঁসের মাংস আছে, তাহলে কিন্তু জীবনই নিত না। জাপানিজ হাঁসের মাংস খায় না, এটা কি তুমি জানো? একজনেও খায় না, কেউ খায় না। কেন খাবে? খায় না। এই যে ধরো তুমি আস্তাগতে হাঁস
কিপ করতেছে, আশপাশে হাঁস কিলবিল করতেছে, ওরা ওরা হাঁস ধরেও না, ওরা খায়ও না। না না, এটা হচ্ছে ওদের এটা অধিকাংশ জাপানি না। ধরে না বা খায় না এরকম জিনিসটা এমন না, ঠিক আছে। ওরা হচ্ছে মনে করে যে হাঁস হচ্ছে প্রাকৃতিক জিনিস, তো সো ওরা হচ্ছে এগুলো যে মানে এটা জিওই মজা, এটা গৃহপালিত ভাবে মানে মানে পালন করা যায়, ওরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ওদের মানে এক্সপিরিয়েন্সের বাইরে। ইভেন জাপানিজ কেউতে এইসব জিনিস পালন করা, যেমন গরু বলেন, ছাগল বলেন, হাঁস মুরগি, ওরা হচ্ছে নর্মালি হচ্ছে ফার্ম থাকে, ফার্ম থেকে আসে, ওরা হচ্ছে মনে করেন মানে সুপার মার্কেটে যাচ্ছে, সুপার মার্কেটে যায় কিনতেছে, মানে ফ্রেশ যে জিনিসটা, ওরা এই জিনিসটা বলতে কিছু বোঝেই না। মানে নর্মালি যে ফ্রেশ একটা জিনিস, সেটা শুধু একটা জিনিসই কিন্তু ওরা ফ্রেশ বোঝে, সেটা হচ্ছে মাছ। মাছ মানে বাঙালিদের মাছে ভাতে বাঙালি বলা হয়, মানে বাঙালি বলা হয় আমাদেরকে। কিন্তু আপনি জাপানিজদের বুঝবেন যে জাপানিজদেরকে কেন মাছে ভাতে জাপানিজ বলা হয় না কেন? তাই তো। হ্যাঁ, জাপানিজরা তো সব থেকে বেশি মাছ খায় আমার মতে, বাংলাদেশ থেকেও বেশি খায়। কারণ জাপানের চারিপাশেই তো তোমার নদী, ওরা মাছ খাইবো না, খাইবো সমুদ্র ইয়ে, তো ওদের হচ্ছে এই একটা জিনিস, ওরা নিজেরা হচ্ছে নগদ খেয়ে ফেলে একটা জিনিস ওরা আপনি যে হাঁসের কথাটা বলছেন, ওরা হচ্ছে ওই জিনিসগুলো যে ইয়ে, কিন্তু যদি সুপার মার্কেটে যান দেখবেন যে ওরা ওইখান থেকে কিনে কিনে খাইতেছে, অনেকেই খায়। সুপার মার্কেটে তো হাঁস বিক্রি করে না, কোনো সুপার মার্কেটে নাই রে ভাই। বেশি আছে, আপনি ডঙ্কি করতে যান আসে, তো ডোঙ্কির কে খায়? জাপানিজরা খায়। আপনি কিভাবে আপনি যদি এখন হচ্ছে আপনি যদি তাহলে এদিক থেকে চিন্তা করলে যে না, যেহেতু ডোঙ্কি এটা হলো জাপানিজ একটা কোম্পানি, অবশ্যই এই জিনিস তো বিক্রি করতেছে, তাহলে খায় তবে কম পার্সেন্টেজ। কম পার্সেন্টেজ খায়, তো ওই ক্ষেত্রে যে একবারেই খায় না এটা বলতে পারে। ওদিক থেকে চিন্তা করো। আরে ওরা হচ্ছে যে যেমন ধরেন ওদের বাসার পাশে ওরা গাছ লাগাইছে, ওরা হচ্ছে ওই গাছের ফল খাইতেছে না, কিন্তু ওরা হচ্ছে অবশ্যই সুপার মার্কেট থেকে কিনে খাইতেছে। আপনি বুঝেন ওরা কত বড় পাগল, খাওয়ার জন্যই লাগাইছে কিন্তু খাইতেছে না। ওই ক্ষেত্রে ওরা হচ্ছে মানে সুন্দর সিজনে প্রকৃতি একটা হাঁস হাঁটতেছে, হাঁস ঘুরে ঘুরতেছে, ঘুরে ধইরা খাইবো, এটা তো কল্পনার বাহিরে, বুঝেন নাই? তুমি নিরাপত্তার কথা বললে, যেটা বলতেছিলাম যে চুরি খারিতায় অথবা কিছু হারায় যাবো, এটার খুব চান্স খুবই কম। এখন আপনার থেকেও কিন্তু ওই যে আশেপাশে যে পাখি বা হাঁস মুরগি যারা আছে, তারা আপনার থেকেও কিন্তু বেশি সেফ জাপানে, 100%। আচ্ছা, অন্য একটা আমার দৃষ্টিকোণে তোমার জাপানের ভালো দিক হইলো জাপানের পরিষ্কার পরিচ্ছন্নতা। ওইটা তো আর বলার ভাষা রাখেন না। বাংলাদেশে তুমি গমি কেমনে ফেলাইতা? গমি মানে আবর্জনা কেমনে ফেলাইতা? মেসে যখন থাক কি ফেলাইতা? যা ছিল সব তো একবারই ফেলাইতা। নর্মালি হচ্ছে বাংলাদেশে যে এরকম করতে হয় বা করা যায়, মানে এরকম কি করা যায় তুমি আমাকে একটু কই লাগাও। বাংলাদেশে যে এরকম ধরেন বাংলাদেশে থাকে যে ময়লা হচ্ছে বুনবেচ্ছে, মানে আলাদা আলাদা করার যে সিস্টেমটা, এরকম কোনো সিস্টেম আছে বা হচ্ছে এটা আমিও জানতাম। স্বাভাবিক কোনো বাঙালি জানে না। এটা কি সাবির ভাই যখন ক্লাস নিয়েছে তখন পড়াইছে, গমি ও বেতসু সুতে মাছ। এই জিনিসটা আমরা কি করতাম, একটা নমিমনু খাইলাম, একটা পাউরুটি খাইলাম, নমিমনু বলতে ড্রিঙ্কস আর কি, তো খাইয়া শেষ হইলো নগাদের যেখানে আছে ওইখানে পালাই দিলাম, তাই না? এই জিনিসটা আসলে জাপানে আসার পরে আপনি একবারে পাবেনই না। ইভেন ওরা হচ্ছে গাছের পাতা, যে শুকনো পাতাগুলো পড়ে না, ওইগুলো হচ্ছে ওরা পরিষ্কার করে রাখে। তো আর তো হচ্ছে আপনার অন্যান্য ময়লার কথা আর কি বল। তবে এখানে আবার কিছু ডিফারেন্স আছে, যেমন হচ্ছে আপনি যদি টোকিওর নাম্বাতে নাম্বা তো ওসাকাতে আর কি, ওসাকাতে না নাম্বা অবশ্যই না। আচ্ছা যাই হোক, মানে কি যেন বলে এটাকে, আকাসাকা, হ্যাঁ আকাশাকা তো বেটা এই জায়গায় বিঙ্গু আকাশাকা। আরে না, যে টোকিওতে আকাসাকা টাইপের নামের একটি আচ্ছা যাও, হ্যাঁ বলো। আচ্ছা না ভাই, সরি আমি এই আপনি ওসাকার নাম্বার কথাই বলি। যদি যান ওইখানে, আপনি এখনো যদি যান, মানে অনেক এই যে মজা আছে। তুমি একটু আগে আমরা যখন জাপানের ট্রাফিক রুল সংক্রান্ত কথা বলতেছিলাম অথবা সময়ের ব্যাপারে সচেতনতার কথা বলতেছিলাম, এইটা কিন্তু তোমার ওসাকার লগে মিলবো না। কারণ ওসাকার অধিকাংশ মানুষজনই সময়ের ব্যাপারে সচেতন না। 5টা দেখা করা মানে ওকে তো ভাই 5টায় তো ঠিক আছে, 5টার সময় যাইব গোসলে, এর পরবর্তীতে বের হইব। কমি ফেলানো বা অন্যান্য রুলস রেগুলেশন, এটা জাপানের অন্যান্য জায়গায় যেভাবে মানে, ওসাকা এবং অন্য একটা অঞ্চলের নামকে ভুলে গেছি, এই দুটো জায়গা কবে না কবে না, অন্য একটা জায়গা। আচ্ছা, আমি যদি পাই এটা আমি কমেন্ট বক্সে বা কোনো জায়গায় দিয়ে দেবো। এই দুই জায়গায় ওরা সময় মানে জাপান থাকতে ওরা জাপানিজ না, অন্য ক্যাটাগরির ভিন দেশের। ওরা হচ্ছে মানে ফরেনার জিন আছে ওদের মধ্যে, ফরেনার জিন। বাংলাদেশের কেউ হয়তো ওদেরকে ইয়ে করে গেছে, যাই হোক কি করে ওদের দাদা পরদাদা বা ওর মানে কি মানে কেউ একজন বাঙালি কেউ ছিল। গমের ব্যাপার যেটা বলতে চাও, এটা ধরেন এই পেট বোতল, প্লাস্টিক এবং ক্যান, এই দুইটা কিন্তু আলাদা আলাদা ফালাইতে হবে এবং এক এক জায়গা এলাকা ভিত্তিক আপনার এক একটা এই বোতল ফালানোর আলাদা আলাদা ডেট থাকে, এই ডেট অনুযায়ী ফালাইতে হয়।
এবং বাসার ধরেন আপনার কাঁচামাল বা সবজি টবজি হাঁস মুরগি এগুলো খাওয়ার পরে আপনার যে কাঁচামাল যেগুলো আছে এগুলো আলাদা ফেলাইতো। এরপরে এর থেকে মজার ব্যাপার হলো বাসা চেঞ্জের সময় কেউ যদি ফ্রিজ অথবা ধরে ভাই কিনার থেকে এগুলো গমি করা মানে পালানো করতে আরো বেশি পালানোর সময় টাকা দিতে হয় আরো বেশি এক্সপেন্সিভ। এটাই হচ্ছে ওদের উন্নতলায় ফিট করেন, আপনার থেকে শুধু টাকা বের করবে, টাকা টাকা মানে টাকা না সরি ইয়েন। আচ্ছা তুমি যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশন কি ব্যবহার করো? অবশ্যই আমার হায়াবুসা, আমার হচ্ছে একটা ব্ল্যাক কালারের হায়াবুসা আছে, ওইটা দিয়ে ঘুরি। সরি মজা করলাম আর কি। আবার একটা মানে কালো কাঁদতে মার্সিডিজ ভ্যান, বাইক মার্সিডিজ সাইকেল হয় মার ওয়ান এন্ড অনলি সাইকেল। আমাদের হচ্ছে মার্সিডিজ ভ্যান হায়াবুসা অ্যাফোর্ড করার মতো অবশ্যই ওনার আছে। তো বাইরে যেটা আমাদেরকে হচ্ছে দিয়ে একটা গিফট করে তাহলে হচ্ছে করলাম সমস্যা না। তার মানে সাইকেল আর কি মেনলি হচ্ছে জাপানিজরাও হচ্ছে সাইকেল ইউজ করে। অধিকাংশ মানুষজন সাইকেল টেন ইউজ করে কারণ থেকে ওইটা তো ট্যাঙ্কতে কি মানে মানে হচ্ছে কি বলে হেলদি মানে এটা হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এক্সারসাইজ মিটাই এক্সারসাইজ। হ্যাঁ এক্সারসাইজ। এরপরও হচ্ছে আপনার কি বলে মানে পরিবেশ দূষণ করে না। এরপর হচ্ছে আপনার যে কোনো দিকে যাওয়ার জন্য আপনার হচ্ছে ইজি ব্যান্ডি মানে নর্মালি হচ্ছে সুবিধাজনক যেটা বলে। তো সাইকেল বাংলাদেশে থাকতে এত কিছু চিন্তা করছি আমরা কোনো দিন যে সাইকেল এত কাজে আসতে পারে। জাপানে আসার পরে আসলে বুঝতে পারছি যে জাপানে মানে সাইকেল হচ্ছে আমাদের কত কাজ আছে। যেমন আপনি হচ্ছে সুপার মার্কেট থেকে শপিং করলেন সাইকেলে করে নিয়ে যেতেন। নর্মালি বাংলাদেশ স্টাইলে তো না যে মনে করেন আপনি কি বলে সুপার মার্কেট বাংলাদেশে যেমন হচ্ছে বাজার সরাই করে নর্মালি হাতে করে নিয়ে আসতেছে, কিন্তু সুপার মার্কেট দেয় হ্যাঁ ব্যাংক মানে যাদের দাও বড় লোক আছে তাদের হচ্ছে গাড়ি থাকে ইয়ে থেকে বাইক থাকে। তো এটা তো অবশ্যই আছে, কিন্তু সাইকেলে করে বাসায় আসা বা আপনি যে জবে যাচ্ছেন যে কোনো জায়গায় আপনি স্কুলে যাচ্ছেন সাইকেল সব থেকে হচ্ছে এখানে এই সুবিধাজনক। তো মানুষের তো দূরে জমি থাকে। এই মেইন ফ্যাক্ট হচ্ছে এখানে হচ্ছে আপনার যে পরিবেশ দূষণের যে ব্যাপারটা ওরা হচ্ছে মেনটেন করে। আর কাছাকাছি যাতায়াতের জন্য সাইকেল হচ্ছে বেস্ট। প্রত্যেক বাসায় তো সাইকেল এবং গাড়ি। এখন জাপানিজরা নর্মালি গাড়ি ইউজ করে কখন যখন হচ্ছে ওরা কোথাও ট্যুর বা জবে যায় বা একটু দূরে যায় তখন যাই হচ্ছে। তবে এই যে অন্য একটা ব্যাপার হলো যারা মনে করো খুব বড় লোক না মিডল ক্লাসের জব টপ করে অগো বাসা যদি স্টেশন থেকে দূরে হয় অথবা মকরশাল শহরন এর মতো জায়গায় থাকে অথবা পাহাড়ি অঞ্চলে তাহলে কিন্তু আর বাধ্যতামূলক গাড়ি আছে। হ্যাঁ অবশ্যই। কিন্তু এমন অধিকাংশ এমন জাপানিজ আছে যে আসলে এমন কাজবাজ করে স্টেশনের আশপাশ থেকে যাতায়াত ট্রেনেই করতে পারে। যাতায়াত ট্রেনের খরচ তো খুবই কম, যার কারণে গাড়ি লাগে না। বাংলাদেশে আমগো যেমন এলাকায় সবার ঘরে ঘরে নৌকা আছে, আর এই জাপানে সবার ঘরে ঘরে গাড়ি আছে। গাড়ি থাকবো না, একটা গাড়ির দাম কত 1.5 লাখ 2 লাখ টাকা হলে সুন্দর একটা গাড়ি পাওয়া যায়, যে গাড়ির দাম বাংলাদেশে মিনিমাম 15 লাখ 20 লাখ টাকা। হ্যাঁ এটা এরপর হলুদ প্লেটের ট্যাক্সও তো কম, 12,000 15,000 মানে সঠিক অ্যামাউন্ট কইতে পারতেছি না, তবে 10-12 হাজারের আশপাশ থেকে করবে বেশি হওয়ার চান্সটা। এখন নর্মালি আপনি দেখেন যে জাপানিজরা যারা তারা হচ্ছে হাই স্কুল ইউনিভার্সিটিতে উঠলেই নর্মালি সব প্রায় 90% জাপানিজ হচ্ছে গাড়ি নিয়ে নেয়। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওরা হচ্ছে এই জিনিসটা করে নিয়ে, যদি ইউনিভার্সিটি দূরে হয়। আর যদি কাছে হয় তাহলে হচ্ছে ওরা সাইকেল দিয়ে যাতায়াত, দূরে হইলে হচ্ছে গাড়ি অথবা বাইক। তবে জাপানে গাড়ি থেকেও বাইকের দাম বেশি। তো আসলে বাইকটা হচ্ছে জাপানিজদের জন্য জানি না, জাপানিজরাই হচ্ছে মনে করেন সাইকেল যেমন সুজুকি বলেন আপনার ইয়ামাহা বলেন। বাংলাদেশে আপনি যদি R15 যেটা বলে R15 বাংলাদেশে যেটা এটা বাংলাদেশ টাকায় কত 5 থেকে 6 লাখ 5-6 লাখ যাবো মনে হয়। যদি এই সেম জিনিসটা আপনি জাপানে কিনতে যান তাহলে হচ্ছে আপনার প্রায় 1000 মান আরও মানে এরকম 1000 মান মানে 10 লাখ 10 লাখ বাংলাদেশি টাকা ধর 8 লাখ আরও বেশি যাইতে পারে যদি আপনি নতুন কিনতে যান। এবং না তবে এই যে আর ওইটা আপনি ওইটা কিনতেন এটা না, এটার হচ্ছে কেন মানে কি বলে ওদের রোড ট্যাক্স আছে আরও মানে অনেক কি বহুত কিছু আছে, অনেক কিছুই আছে যেগুলো দিয়ে মানে সব কিছু আপনার খুবই খুবই এক্সপেন্সিভ নিয়ে যায়। তো ওই ক্ষেত্রে আসলে জিনিসগুলা এই জায়গায় এসে আরো এই জায়গায় আমার একটা কোশ্চেন হলো, বাংলাদেশের জন্য যেই ম্যানুফ্যাকচার হয় এবং জাপানের জন্য ম্যানুফ্যাকচার বা যেই তোমার হলো গিয়া ইঞ্জিন লাগানো হয় সব কি সেম? এখন এই জিনিসটা তো খুব বেশি না ক্লিয়ার না যে আসলে সেম জিনিস। এখন আমি আমার যতটুকু নলেজ আছে যে বাংলাদেশ এবং জাপানের যে ম্যানুফ্যাকচারটা ওইটা হচ্ছে অনেক ডিফারেন্স আছে। যেমন হচ্ছে জাপানিজ হচ্ছে এটা হইলেই পারে জাপানে যে ম্যানুফ্যাকচার হয় এবং নর্মালি যে আমি হচ্ছে অনেকের কাছে যারা হচ্ছে এরকম জাপানিজ R15 এবং বাংলাদেশ R15 দুইটাই হচ্ছে ক্যারি করে বা ইয়ে করার এক্সপিরিয়েন্স আছে তাদের থেকেই শোনা
যে বাংলাদেশের এক্সপিরিয়েন্স থেকে বাংলাদেশের অ্যারাউন্ডের থেকে জাপানিজটা অনেক ভারী অ্যারাউন্ডের থেকেও মানে বাংলাদেশ নর্মালি বাংলাদেশটা প্লাস্টিকের মতোই আপনারা জানেন প্লাস্টিক যে এই যে মজার ব্যাপার হলো বাংলাদেশে আমরা যখন নর্মাল কোনো জিনিস ইউজ করি তখন বা ধরো একটা লাইট কিনলা 3 দিনের মধ্যে তোমার নষ্ট হয়ে গেছে, তখন তুমি জিনিসটা কী করো, আরে বেটা মেড ইন চায়না। কিন্তু জাপানে কিন্তু তুমি যেই সব টেকনোলজি রিলেটেড যেই সব তোমার সুপার শপ আছে বা তুমি যেই সব জায়গায় যাও প্রচুর পরিমাণে কিন্তু তুমি মেড ইন চাইনিজ প্রোডাক্ট পাইবা। জাপানিজ প্রোডাক্টের তুলনায় মেড ইন চায়না বেশি। কিন্তু বাংলাদেশে আমরা যে কোয়ালিটি দেখি এটা কিন্তু আমরা কম দামে আনি, এই কারণে ওই জিনিসটার তোমার কোয়ালিটি চিপ। কিন্তু জাপানে যে জিনিসটা এটা ওরা বেশি প্রাইস থেকে কিনে কোয়ালিটি সম্পন্ন মাল। বাংলাদেশের বসে আমরা মেড ইন জাপান মেড ইন চায়না মানে কোয়ালিটি খারাপ, ব্যাপারটা কিন্তু মোটেও এমন। চাইনিজদের তুমি টাকা দিবা তোমারে জাপানের কোয়ালিটির থেকেও বেটার কোয়ালিটি দিতে পারবো। এটা আসলে আমি জাপান হওয়ার পরে আমার রিয়েলাইজেশন হলো। কারণ ইয়াতে বৈশা এই যে কয়দিন আগে আমি তোমার একটা কী কিনলাম, ওটা কী কয় প্রেশার মাপার, ওইটা জাপানিজটা হইলো মনে হয় 11,000 অথবা 12,000 এবং চাইনিজটা হইলো মনে হয় 9,000 টাকা। আমি গেলাম তোমার হিমোরের মহিলা কইতাছে যে দেখ তুই এই জিনিস যখন কিনবি তুই ইয়াতে সার্চ দে, অ্যামাজনে সার্চ দিলাম, ওই যেটা 9,000 ছিল অ্যামাজনে 6,000। কই তাহলে তুই 3,000 যখন কমে কিনতে পারবি তুই ওই থেকে কিন। পরে আমি করলাম কোয়ালিটির কি ডিফারেন্স আছে, ওরও আমার আসলে জিনিসটা বুঝাইলো বা ব্যাপারটা ভাঙা করলো। দেখ মেড ইন চায়না মানে যে সবসময় কোয়ালিটি খারাপ হবে ব্যাপারটা আসলে এমন না। তুই সব জায়গায় ঘুরে দেখ প্রচুর পরিমাণে জিনিস আছে, ব্যাপারটা আসলে সত্য। কারণ এই জায়গায় যাওয়ার পরে এই যে মনে করো আমি তোমার কম্পিউটার কিনলাম বা বাসায় আনুষঙ্গিক যেসব জিনিসগুলো কিনছি এগুলো বা যা আপনার রইল গিয়া মেড ইন চায়না কিনলেও এটা কোয়ালিটি কিন্তু অনেক বেটার খেয়াল কোয়ালিটি। এটা স্বাভাবিক না যে মনে করেন ওরা হচ্ছে জাপানের মতো মার্কেটও টেক্কা দিবে, স্বাভাবিক। এবং জাপানিজ কোয়ালিটি সম্পর্কে তার বলার কিছু নাই, যে ওদের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই জানি, এত স্ট্রং কোয়ালিটি, ওদের এত ভালো কোয়ালিটি। এই জায়গায় এত একটা ভালো কোয়ালিটির সাথে এত ভালো একটা ব্র্যান্ডের সাথে যদি আপনি টেক্কা দিতে চান অবশ্যই আপনার কোয়ালিটি ভালো হতে হবে, সস্তায় ভালো কোয়ালিটি। তো চায়না হচ্ছে যেটা এখন হচ্ছে করতেছে করে এখন হচ্ছে জাপানের মার্কেট গ্র্যাব করতেছে। চাইনিজদের মাথায় তো অনেক বুদ্ধি, এরা বিচেই বুঝবে, আশেপাশে কত চাইনিজ ঘুরতেছে, এত চাইনিজদের সাথে কথা বলে দেখে তো বুঝে পেতেছে। তো ওদের হচ্ছে মানে এই জিনিসটা ওরা যেমন আইফোনের কথাই চিন্তা করেন, আইফোন যে কী করতো আগে, এখনই না হচ্ছে আমেরিকা আর জাপানের হচ্ছে একটু সম্পর্ক খারাপ, সরি চায়নার আমেরিকা এবং চায়নার একটি সম্পর্ক খারাপ তার কারণ হচ্ছে একটু কিন্তু ওরা হচ্ছে অ্যাসেম্বল করতো কোথায়, করতো কোথায়, সবই কিন্তু চায়নাতে বসতো। ওরা হচ্ছে চায়নাতে হচ্ছে মনে করেন যে আইফোনটা আপনি 1 লাখ টাকা দিয়ে কিনতেছেন, ওই আইফোনটা ওরা হচ্ছে কি চায়নাতে অ্যাসেম্বল করতেছে কত মানে 15-20 হাজারের মধ্যে বা 15 অ্যাসেম্বল করে ওরা হচ্ছে সুন্দর আপনার কাছে কিন্তু ঠিকই 1 লাখ দিতেছে। কিছুদিন আগে এটা নিয়ে হচ্ছে আপনার অনেক কথাবার্তা হয়েছিল, হয়তো আপনারা দেখে থাকতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে অনেক ট্যাগ করে চাইনিজদের মাথায়, কি আর বলবো, স্বাভাবিক ওদের যে পরিমাণ জনসংখ্যা মানে 100-র মধ্যে একজন এরকম ট্যালেন্টেড বের হয়ে দেয়। আর আমাদের বাংলাদেশের কথা কি ছোট একটা দেশে, তো বাংলাদেশ জনসংখ্যা থেকে পৃথিবীতে এখন অষ্টম ঠিক আছে, কিন্তু এটা একটা ছোট একটা দেশ, এটা সেও অনেক মানুষই থাকেই, আমরা বাস করি। তো এই জিনিসটাতে আমাদের থেকে আসলে এই জিনিসটা বের হয়নি, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, জাপানের তুমি ভালো দিক বহুত কিছু বলছো তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে, এবার চলো জাপানিজ কিছু খারাপ দিকের কথা আলোচনা করি। জাপানের সব থেকে তোমার কাছে কোন জিনিসটা বাজে মনে হয়? কোন জিনিস বাজে মনে হয়? হ্যাঁ, তোমার আমি একটা পয়েন্ট দিই, এটা হলো জাপানি ভাষার বেরিয়ার। এই ব্যাপারটা তোমার কাছে কি মনে হয়? আসলে জাপানিদের সম্পর্কে অনেক ভালো কথা বললাম, এখন সবার মানুষের মাথার মধ্যে জাপানিজরা খুব ভালো এরকম আছে ইন্টারনেট অ্যাবিলিটিস। কিন্তু আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে 2 বছর যে এক্সপিরিয়েন্স করলাম যে জাপানিজ থেকে রেসিস্ট টাইপ। কেন রেসিস্ট? ওরা হচ্ছে সব কিছুতেই হচ্ছে মনে করে নর্মালি বাঙালি বলতে ওরা মনে করে যে গরিব দেশ, ঠিক আছে, ওরা জাপানে আচ্ছা, তুমি এখন তাহলে মজার হয়ে যায় তোমার একটু বস করে কোশ্চেন জিগাই। তুমি যত জাপানিজদের সাথে তোমার এই যাবত পরিচয় হয়েছে, তোমার তো একটা সময় অবশ্যই জিগেছে তোর দেশ কোথায়। আর তুমি যখন বলছো যে বাংলাদেশ, ধরো 50 জনে তুমি এই কোশ্চেন জিগাইছে, তুমি অ্যান্সার করলা বাংলাদেশ, কয়জনে তোমার বাংলাদেশ চিনছে? ওইটা তো হাতে গোনা 2-3 জন ছাড়া কেউই চিনতে পারে না, ঠিক আছে। তো আসলে ওরা করছে পাঁচটা হচ্ছে ওরা জানে না, ওরা মেইনলি বাংলাদেশ মনে করে ইন্ডিয়া, ঠিক আছে। তো ওরা ইন্ডিয়া এই রে কেউ যদি বাংলাদেশ না চিনে, ওরে যদি ইন্ডিয়া বা নেপালের কাছে বলি
বা পাকিস্তানে কাজ করবো বলে তাইলেও কিন্তু অনেক সময় বুঝে। না আপনি যেটা বলতেছেন ওরা নেপালও, কারণ নেপাল এখন একটু চিনতেছে, কারণ হচ্ছে অনেক নেপালি স্টুডেন্ট বা হচ্ছে ওয়ার্কার আস্তে আস্তে এই কারণে নেপাল পরিস্থিতি পাইতেছে। আর হচ্ছে সেকেন্ড অফ হচ্ছে পাকিস্তান যেটা, ওটাও ওরা অত তেমন একটা চিনে না। তো মেইনলি হচ্ছে ইন্ডিয়া, মেইনলি হচ্ছে ইন্ডিয়া চিনে, কারণ হচ্ছে কিছুদিন আগে ইন্ডিয়া হচ্ছে জাপানকে বিট করে তো থার্ড পজিশনে চলে আসছিলো, থার্ড না সেকেন্ড পজিশনে চলে আসছিলো যে অর্থনৈতিকভাবে যেটা। এই কারণে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ওদের অনেক ফেমাস। আর হচ্ছে যে চিন্তা করেন ইন্ডিয়ার হচ্ছে যে আপনি মানে বড় বড় মাইক্রোসফট বলে বড় বড় মাথাগুলোতেই কিন্তু ইন্ডিয়ান বসে আছে। তো ওইসব ক্ষেত্রে ইন্ডিয়ান অনেক মানে ইন্ডিয়ার অনেক একটা ফেস ভ্যালু আছে, যেটা বলা হয় না ফেস ভ্যালু। এখন বাংলাদেশ রেফারেন্স বল লাগানো, হ্যাঁ রেসিস্ট বললাম, কারণ আপনি মানে যে কোনো একটা জিনিসই দেখেন, আপনি বাংলাদেশের কথা বললেন, বাংলাদেশ বললেই ওরা মনে করে কি গরিব দেশ, গরিব কান্ট্রি। ওরা জাপানে কেন আসছে? আমাদের টাকা নিয়ে হচ্ছে আসছে, মানে আমাদের এখান থেকে আমাদের অর্থনীতি তুলে নিয়ে চলে যেতেছে, বাংলাদেশ অর্থনীতি তুলে নিয়ে মানে বাংলাদেশ উন্নত করতেছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ওরা এরকম একটা চিন্তা ভাবনা করে, ঠিক আছে। আর এখন রেসিস্ট বলতেছি এই কারণে, যদি মনে করেন সেম শকুবাতে মানে সেম কোম্পানিতে কাজের জায়গায় যদি দুইজন লোক থাকে, আপনি এবং একজন জাপানিজ, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনি নিজেও এক্সপিরিয়েন্স করছেন হয়তো। আচ্ছা হয়েছে যেটা মানে যেই কাজটা ওর পছন্দ না অথবা নিম্নমানের কাজ, নিম্নমানের কাজ যেটা, ওইটাই হচ্ছে আপনারা মানে করার জন্য করছে, ইয়া করবো মানে পুশ করবো যে তোর এটা করতে হবে, পুশ করবো। আর তখন আপনি না করেও পানে, কারণ হচ্ছে আপনি আপনার জব মেনটেন করতে হবে, করতে হবে। এই যে কিন্তু মজার একটা ব্যাপার আছে, এটা তুমি হয়তো বা খেয়াল করছো। তুমি ধরো এই যে কোম্পানিতে কাজ করতে আসছো বা অন্য যেই জায়গায়, যেমন মনে করো আমি এখন ম্যাকডোনাল্ডসে কাজ করতে আসছি, এই জায়গায় অনেক জাপানিজদের থেকে কাজ আমি বেটার করি। এখন ধরো একদিনের মধ্যে আমার 3-4টা কাজ দিল, ধরো বার্গার বানাইতে আসি, ফ্রাইতে কাজ করতে আসি বা অর্ডার নেওয়ায় কাজ করতে আসি, আমার একদিনের মধ্যে একটাও মিস্টেক হয় নাই। কিন্তু ও মনে করো একটা বা দুইটা মিস্টেক করছে, হ্যাঁ তুমি ওদের থেকে কোনো এক জায়গায় যখন কাজ বেটার করবা তখন কিন্তু ওরা এই জিনিসটা ভালো চোখে নিব না। বা ধরো ধরো কনভেনিয়েন্স স্টোরে তুমি কোন একটা উকিল আছে আমার সাথে, তোমার সম্পর্ক খুব ভালো চলতেছে, পরেও ওই রেজিতে বৈশা আছে, এই রেজিতে তুমি, ওই রেজি খালি থাকা সত্ত্বেও ওই রেজিতে যাইতেছে না তোমার কাছে আসার জন্য, ও ধরো 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করতেছে। এই জিনিসটার পরে ওর রিয়াকশন কিন্তু পুরো মাথা নষ্ট। না ওরা হচ্ছে আরেকটা জিনিস কি, ওরা হচ্ছে কম্পেয়ার করে, যেমন ভালো কোনো উন্নত দেশের কেউ আছে আপনার সাথে কম্পেয়ার করতে, ওই ক্ষেত্রে কিন্তু জাপানিজরা কী করবো, আপনি যখন আপনারা বলবো যে আপনার পরিচয় কী, আপনি বলবেন যে আমি আমি সাম, আমি হচ্ছে এটা করেছি, আমার যোগ্যতা আমার হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশি কা এরকম একটা ছোটোখাটো রিয়াকশন। আর মনে করেন সেকেন্ড পার্সন গেছে গেল, সে মনে করেন বলবে যে অতাশি আমেরিকান জিনিস, সোকা আমেরিকা কা, এরকম একটা রিয়াকশন থাকবো। তো ওই ক্ষেত্রে যেমন মনে করেন যে আপনি হচ্ছে কোনো একটা চান্সে যে কোনো সুযোগে হচ্ছে ওর আগে থাকবো যে কোনো জিনিস। তারপর ইভেন আপনি যদি দেখেন জাপানিজরা ফরেনারদের সাথে কি অনেক রিলেশনশিপে যাইতে যা, ওই ক্ষেত্রে বেশিরভাগই দেখবেন যে ফরেনার আমেরিকান, ইউরোপিয়ান ওইসব টাইপের, কিন্তু বাঙালি নেপালিদের সাথে খুব কমই দেখবেন, মানে খুবই কম। এটা অনেকগুলো দিক আছে, যেমন মনে করো বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে যেমন মনে করো অনেক পিছানো, বা পৃথিবীতে তোমার টপ লেভেলে আগানোর জন্য যে কিছু গুণাবলী থাকা দরকার, বাংলাদেশে কিন্তু আসলে এই জিনিস খুবই কম। বা আমাকেও এমন যদি কিছু থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে আমাকে চিনতো, এখন যেই জাতির চিনেই না, এগো পাত্তা দেওয়া তো একটু অন্যরকম ব্যাপার না, যার কিছুই নেই হারি কি এর পাত্তা দেব। আর এর থেকে অন্য একটা ব্যাপার হলো এই যাবৎ জাপানে যেসব বাংলাদেশি আসছে, অধিকাংশ কাজের জায়গায় ধরো নেপালিও কাজ করতেছে, ভিয়েতনামিও কাজ করতেছে, বাংলাদেশেও কাজ করতেছে, চাইনিজও কাজ করতেছে। বাঙালিদের কিন্তু ধরো এলাকায় আমার বাপের অমুক ছিল, আমার চাচায় অমুক নেতা, এটার কিন্তু হ্যাডামের কারণে কাজ হোক বা অন্য কিছু হোক বা খারাপ ব্যবহার, এটা কিন্তু অন্যান্য জাতির তুলনা, অন্যান্য ফরেনারের তুলনা আমরা কিন্তু নিজেদের একটু বড় কইরা অগো সামনে তোমার শো করার চেষ্টা করি। ধরো কাউরে বললো তুই এই যে সৌজি কর, একজন নেপালি আরামসে কইরা দিল, কিন্তু একজন বাঙালি যখন কইব যে না এটা তো আমার কাম না, বা এটা আমি কি লেগে করো। এরপরে ধরো এক জায়গায় জবে ঢুকছে, জবে তোমার রিকোয়ারমেন্ট দেওয়া যে তুমি 1 বছরের নিচে ছাড়তে পারবা না। বাঙালির কিন্তু এমন অনেক রেপোর্ট আছে যে 1 বছরের জায়গায় 3 মাস 1 মাস বা 2 সপ্তাহ এর মধ্যে জব ছাইরা দিছে। এরপরে ধরো তোমার এই যে চিকুকুর ব্যাপারটা, যে কোনো সময় জব ছাইরা দিতে আছে, বা আজকে ইয়াসুমি নিব,
ও যোগাযোগই করেন, এমন কিন্তু ব্যাড রেকর্ডও প্রচুর পরিমাণ। যেদিক থেকে একই তো চিনে না, এরপরে এইসব কাজবাজ করার কারণে মানে রেসিস্টের পরিমাণটা কিন্তু বাড়ে। এটা এখন এই কারণে রেসিস্ট করে নাকি এই কারণে আমি তো মনে করি ওই যে ধরো অর্থনৈতিক দিক থেকে ছোট বা ব্ল্যাক আমরা এদিক থেকে এটা তো আছেই, এর পরবর্তীতে এইসব দিকগুলো কিন্তু ওর সাথে যখন যোগ হয় তখন ব্যাপারটা নর্মালি জাপানি যে বিটা পেসি থাকে নর্মালি খুবই ভালো, আপনি সামনে দিয়ে কিন্তু বেস যে খুবই খারাপ। তো এই জিনিস এরা হচ্ছে যারা বেস করছে তারাই হচ্ছে মেনলি যেগুলা বেটার তোমার লগে ব্যবহার করবো এগুলো খুবই ভালো, এগুলো আসলে মানুষের পর্যায়ে। আর যেগুলা খারাপ এগুলাও আসলে এত খারাপ ব্যবহার করবো এগুলো মানুষের পর্যায়ে। তবে খারাপের তুলনায় আমার মনে হয় যে ভালোর পরিমাণটা বেশি। আমি আসলে আমি এটার সাথে একমত হতে পারলাম না। না, আমার মনে হয় যে ভালোর পরিমাণটা বেশি, কিন্তু খারাপ যেগুলো এগুলা মানে খুবই আজাইরা, তো যার কারণে আমি আপনার এখন বললাম আমার এক্সপিরিয়েন্স মনে করেন আমার ইউনিভার্সিটির আমার সেম ক্লাসের তখন আমরা কথা বলতে নিতে সে আমার কি কোশ্চেন করে জানে কি যে মানে হ্যাঁ আমার দিকে শুনতেছে তো সে গাছর কী অবস্থা, মানে কি জব করস কয়টা কী বা কোথায় জব করস কেমন অবস্থা নর্মালি কীভাবে কি। তখন আমি নর্মালি বললাম যে আমি জব করি এরকম এরকম 10-12 মান আসে, তো ওই সাথেই করছি আমার বাসা ভাড়া খাওয়া দাওয়া এগুলো চলতে। তো টাপিহি হচ্ছে একটু মুখোকাশি মানে একটু কঠিন হয়ে যায়, তো নর্মালি বললাম আর কি আমার কাছে। তো হ্যাঁ এমন একটা রিয়াকশন মানে আমার এইভাবে বলে যে তাহলে তুই হচ্ছে শেয়ার শোতে যাইয়া হচ্ছে অনুদানের জন্য হ্যাঁ অনেক আছে তো এরকম আমার ডাইরেক্টলি বলতেছে। আমি তো মানে আমার ক্লাসমেট হ্যাঁ আমার এই কথা বলতেছে, মানে পোলা লামায় তুমি এটা না পোলা মাইয়া এটা হচ্ছে পরের ফ্যাক্ট, এটা তো ফ্যাক্ট। ওরে তুমি চিন্তা করেন একটা 18-19 বছরের ছেলের মাথায় যদি বাংলাদেশের নাম শুনলেই এরকম একটা চিন্তা ভাবনা আসে, তো সেই বড়দের মাথায় আবার কেমন অবস্থা। তো মানে নর্মাল তুমি এটা ওরে কন্ট্রোল করছো কেমনি? কন্ট্রোল কি আমি নর্মালি বলছি যে তুই যেটা মনে করতেছ তো এটা না, ঠিক আছে। এখন যে মানে আমি বাংলাদেশ বলতেই যে গরিব দেশ, বাঙালিরা হচ্ছে টাকা নাই পয়সা নাই ইয়ে নাই, তো এই জিনিসটা চিন্তা করিস যেটা এরকম না। তুই এখনও যদি তুই দেখো যে বাংলাদেশের গ্রোথ জিডিপির গ্রোথ কীভাবে বাড়তেছে তুই যেটা দেখো তাহলে তুই বুঝবি। তো বললাম আর কি দেখ তোদের ইএনএস থেকে আমাদের টাকা হচ্ছে বেশি, তো নর্মালি ওই জিনিসগুলো বুঝিয়ে বললাম যে আবার পরবর্তীতে তো নর্মাল আর কি জিনিস যেটা আমাদের কারণে হচ্ছে আমাদের যে ইয়ে হয় যেমন হচ্ছে বাঙালি অনেক বাঙালি আছে এখানে আইসা মানে জব করার জন্য হ্যান্ডটেজ জব বাইয়া বেশি ইনকাম করে তুমি কী করে যে জাপানিজদের কাছে আমার হচ্ছে এমন অবস্থা যে আমি খাইতে পারতেছি না, আমার এই অবস্থা আমার বাসায় মানে টাকা করে দেবো, মানে এমন অবস্থা যে আমার খাইতেই পারতেছি না, আমার সেক্ষেত্রে চলতেই আছে না, এমন একটা শো করে। তাইলে তো এটা আমাদের দোষ, আমরা ওদের কাছে মানে গরিবভাবে রিপ্রেজেন্ট করছি, রিপ্রেজেন্ট করে নিজেদের স্বার্থের জন্য নিজেরা মানে বাংলাদেশ একন একজন যদি মনে করেন আপনি কোনো একটা জাপানিজের কাছে এই বছরে এমনভাবে ইয়ে করলেন নেগাই করলেন যে তো কি বলে যে আপনার সে হচ্ছে আপনার দিল, কিন্তু তার কাছে আপনার রিপ্রেজেন্টেটিভ আপনার রিপ্রেজেন্ট তো হলো না, কিন্তু পুরো বাংলাদেশের একটা এই জিনিসটা কিন্তু পোলাপানে বুঝে না। ধরো ওই যে হ্যান্ডকের জব লাগবো অথবা কোন এক জায়গায় নিজের স্বার্থের জন্য ও যখন কোনো একটা কাজ করে, হ্যাঁ তখন কিন্তু ধরো কোনো একটা খারাপ কাজ করলাম আমি, ও কিন্তু সৈকতরে চিনবো না, ও চিন্তা করবো বাঙালি বাংলাদেশি, এই আকাম করছে কে বাংলাদেশি, এই খারাপ কাজ করছে কে বাংলাদেশি। এই জিনিসটা আসলে অনেক অনেক বাঙালি এর আসলে জিনিসটা না বোঝার কারণে এই জিনিসটা আরও খারাপ দিকে যাইতেছে। এর ডিশ এই আমাদেরকে গরিব মনে করে, গরিব আর কি আমরা, আচ্ছা যাই হোক আমরা গরিব মানুষ, আমরা পরে নিয়ে যাই কমেন্ট বক্সের মধ্যে আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো, আপনারা পারলে গিয়ে টাকা পয়সা দিয়ে। আচ্ছা, ভাষার ব্যারিয়ারের কথা যেটা বলতেছিলাম, এটা একজন যদি ভাষা না জানে জাপানে কিছুই করতে পারবে না। কেন কিছু করতে পারবে না? কিছুই পারবে না কারণ আচ্ছা হলো তাহলে কিছু যদি না করতে পারে, বাংলাদেশে বৈশা ও ধরো বাসায় থাকতেছে, বাপ ওর আম্মায় রান্না করে দিতেছে অথবা ওর ভাবি রান্না করে দিতে খাইতেছে, অথবা ও মেসে থাকতেছে, এর পরবর্তীতে বুয়ার হাতে রান্না খাইতেছে, কাজ বাজ কিচ্ছু করে না, ইউনিভার্সিটিতে গেলেও যেতে পারে না গেলেও নাই, হ্যাঁ এর পরবর্তীতে ও ভাষা শেখার জন্য সময় পায় না, ও জাপানে এসে ভাষা শিখবো, এর তুমি কি বলবো? মানুষের কথা কি বলবো, আমিও তো সেম অবস্থায় ছিলাম বাংলাদেশে। আচ্ছা তাহলে তুমি এই সেম অবস্থা করে যাওয়ার পরে জাপানে আসার পরে তুমি ফ্লুয়েন্ট ভাষা তো পারো নাই প্রথম দিক থেকে, ওইটা তো অবশ্যই। হ্যাঁ তোমার কি ধরো ঝামেলা পোয়াইতেছে প্রথম দিক থেকে? তুমি জবের কথা বলে
যে ভাষা না জানার কারণে তোমার জব লাইফ কেমন হয়েছে? আমি মানে প্রথম দিকেই বললাম যে এই শুরু করার পডকাস্ট শুরু হওয়ার প্রথম দিকেই বললাম যে জাপানিজরা ইংলিশ পারে না। আমরা যতটুকু হচ্ছে মানে মানে ভাঙা ভুঙি ইংলিশ দিয়ে মানে নিজের হালকা পাতলা কথা বলতে পারি, এই জাপানিজরা মানে এই জিনিসটা পারে না। তো ওই ক্ষেত্রে তাদের হচ্ছে মেইন কন্টেন্ট মানে কথা বলার ইয়ে কি জাপানিজ। ওই ক্ষেত্রে যদি আপনি জাপানিজ না পারেন, ফার্স্ট অফ অল আপনি কীভাবে বলবেন যে আমি হচ্ছে এই জিনিসটা করতে চাই, আমি এই জায়গায় জব করতে চাই, আমি হচ্ছে মানে এইবারে জব করতে চাই, আমি এত ঘন্টা জব করতে চাই, আমার ক্লাস হচ্ছে এতক্ষণ থেকে এতক্ষণ, তো আমি ক্লাস টাইমে জব করতে পারবো না। আপনি কীভাবে বলবেন যে আপনি পাশে না পারেন? আপনি বাংলাতে লিখে বলবেন, যেহেতু সে বাংলা পারে না। এই জায়গায় আপনি ইংলিশে বলবেন যে ইংলিশও তো পারেন, তখন কীভাবে বলবেন? এই যে কোশ্চেন আছে, তুই যে ইংলিশে কবি, তুই কি ইংলিশে পারস? তুই ধরেন আপনি ইংলিশ পারেন, নর্মালি ধরেন আপনি ইংলিশ লিখেন, কিন্তু আপনি যার সাথে কথা সে কি ইংলিশ পারেন? না, পারে না। নর্মাল কথা। তো এখন এই কারণ হচ্ছে সব থেকে ইম্প্যাক্ট আপনি যে মনের ভাব, মানুষ এই যে কথা আছে না, মনের ভাব প্রকাশ করার সব থেকে মূল উপাদান হচ্ছে কি? আর মনের ভাব একটাই উপায়, মনের প্রকাশের উপায় হলো ভাষা। ভাষা। মেইন হচ্ছে ভাষা, আনলে তো আরও আছে, আপনি আকার ইঙ্গিতও ইয়ে করতে পারে। এটা তো চোখে চোখেও কথা হয়, বলে জিনিসটা এটা তো মেইন উপাদানই যেমনি আমি বলছি আর কি। হ্যাঁ, যেমন আপনি যদি ভাষায় আপনি মনের ভাব প্রকাশ করতে পারতেছেন না, কেউ করতে পারতেছেন না, তখন আপনি কীভাবে কী করবেন আপনি বলেন? তাহলে প্রথম দিক থেকে ওকে তো প্রত্যেকটা পদে পদে ঝামেলা করবে। একটু ভাষাটা থাকে, ও জব খুঁজতে পারবো না, বা জব যদি খুঁজে পায়ও ওই জায়গায় জব কন্টিনিউয়াস করতে পারবো না। কন্টিনিউয়াস যদি করতে পারেও ওর প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হতে হবে। ওরে বললোই হ্যাঁ, ওরে একটা ডিরেকশন দিলেও বুঝলো না, উল্টো পুল্টো কাজ করে ফাইল। অথবা তখন জাপানিজরা যদি গালিও দেয় ওইটাও বুঝবো না। তারা এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, এটা একটা বোঝা আছে। হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ। দেখা গেল ওরে ও যখন ভাষা জানবো, ওকে তো কাজ না পারলে ওর ডিরেকশন দিয়ে কাজ করাই নেওয়া সম্ভব। কারণ ও যদি ভাষা নাই জানে, এটা তো আসলে ওরে এক্সপ্লেন করা সম্ভব না। তখন কাজ করতে হবে আপনার শারীরিক পরিশ্রমের কাজবাজ যেগুলো আছে, ফ্যাক্টরি টাইপের, আজাইরা টাইপের কাজবাজ, বা ধরেন আপনার ভালো লাগে পেট এরা দিল দুইটা থাক, তুই দুইটা থাক, কাপড় এরা দিল লন্ডি করতে থাক। তো এই কারণে হচ্ছে মানে এই সবাই হচ্ছে অন্ততপক্ষে বাঙালিকে তো আগে থেকেও অ্যান্থেব লেভেল কমপ্লিট করে আসে, কিন্তু বাংলাদেশ থেকে আমরা যে অ্যান্থেব লেভেল কমপ্লিট করে আসি ওইটা হচ্ছে আসলে তেমন একটা না। জাস্ট ওয়াতাশি ওয়া গোহান তাবে মাস, ওয়াতাশি নমি মাস, ওয়াতাশি আস্তাই কি মাস, মানে এরকম টাইপের আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে অনেক অনেক জাপানিজ আছে যে বুঝতে পারে না। আর হচ্ছে নর্মাল যেটা হচ্ছে আমরা বাংলা ভাষায়ও মেইন অরিজিনাল বাংলা ভাষায় যদি আপনি বইয়ের ভাষায় কথা বলতে যান, অনেক কিছুই কিন্তু লোকাল ভাষায় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো লোকালে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেলে আর যখন আপনি কথা বলতে যান তখন অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে হচ্ছে জাপানিজ ভাষাটাও সেমই। তো মানে পৃথিবীর যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান সেমই। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার জাপানে আসলে প্রথমে হচ্ছে এই জিনিসগুলো আপনি গ্র্যাব করতে আপনার 4-5 মাস এমনি সময় লেগে আপনার বেসিক কিন্তু আসো। তো বেসিক যেহেতু আছে, আপনি এই জিনিসটা গ্র্যাব করতে 5-6 মাস সময় লাগে দেবো। ওই জিনিসটা আপনি মনে করেন অনেক খারাপ লাগতে পারে, যে মনে করেন জাপানের সম্পর্কে অনেক খারাপ লাগতে পারে, কিন্তু যখন আপনি জিনিসটা হচ্ছে ভাষার ব্যারিয়ারটা একটু ক্রস করে ফেলবেন, মানে আপনি কথা বলতেছেন, ইয়ে করতেছেন, সব কিছু বুঝতেছেন, তখন আপনার কাছে কিন্তু জাপান অনেক মজাদার লাগবে, অনেক ভালো লাগবে। আপনি জবে যাইতেছেন, জবেও ভালো লাগতেছে, যে কোনো জায়গায় ক্লাসে যাইতেছেন, আপনি মনে করেন টিচারদের সাথে কনভারসেশন করতে পারতেছেন, বা আপনার একটা ফ্রেন্ড ওর সাথে কনভারসেশন করতে পারতেছেন, আপনি নতুন একটা ভাষা এক্সপিরিয়েন্স করতে পারতেছেন। ওই জিনিসটা আপনার কাছে তখন এত অনুশীলন লাগবে, মজাদার লাগবে, আপনি চিন্তা করতে পারবেন। ভাষা যদি না জানে, যেটা বললাম জবের ক্ষেত্রে প্যারা খাইতে হবে। আর জাপানে ধরো সবাই তো এত ব্যস্ত, তোমার কোনো কিছু কেনাকাটা করতে চাইবা, কেউ হেল্প করতে পারতেছে না। এর থেকে বড় ব্যাপার হলো প্রথম অবস্থায় তুমি যদি কোনোভাবে অসুস্থ হয়ে যাও, ওইটা তো তোমার ভাই আছে, ভাইয়ের ক্লাস আছে, জব আছে, এই যে থেকে মনে করো বাংলাদেশের মতো চাইলে ছুটি নেওয়া সম্ভব না। হসপিটালে তুমি কেমনে যাইবা? হসপিটালের ক্ষেত্রে বিশাল একটা প্যারা খাই দেবো। এরপর প্রথম অবস্থায় আসার পরে তোমার সিম কেনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এরপরে নিজের পার্সোনাল জিনিসপত্র কেনা, বহুত কাজবাজের জন্য আপনার শেয়ার শুধু দৌড়দৌড়ি করতে হইব। এইগুলো আসলে ভাষা না জানলে প্রচুর পরিমাণে প্যারা খাইতে হবে। এই ক্ষেত্রে এই ভাষার ব্যারিয়ার। আর অন্য একটা ব্যাপার হলো, বাংলাদেশ থেকে আমরা যারা N5 শেষ করে আহি, এরা মনে করি N5 শেষ মানে আমি উড়ে পালাম, কিন্তু সত্যি কথা বলতে আপনি যদি N4 শেষ করে আসেন, আপনি ধরেন 30% জিনিসও বুঝবেন না। 30% কি ভাই, 10% তো বুঝবো না। N3 লেভেল পর্যন্ত যদি আপনি কমপ্লিট করে আইতে পারেন, তাহলে মোটামুটি আইসাস সুগুরাই ওয়াকারো। এখন সব থেকে বড় ফ্যাক্ট আমার বাংলাদেশের আমাদের এখন যে প্রবলেমটা কাঞ্জি,
জাপানিজ কাঞ্জি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে পড়ে কিন্তু জিনিসটা কাঞ্জি। এখন আপনি যদি কাঞ্জি না পারেন, আপনি যদি পড়তেই না পারেন, তো আপনি কীভাবে কী করবেন? ধরেন আপনি যে কোনো জায়গায় গেলেন, সে একসাথে মানে সিটি হলে গেলেন, হসপিটালে গেলেন, কোনো একটা জবে গেলেন, সে আপনারা কি সবার আগে কী দেবো? ওদের হচ্ছে অনেক হিউজ স্টেগুলেশন, মানে একটা কিছু ফর্ম ফিল আপ করতেই হবে। জাপানিজে দিল, তো আপনি বুঝলেনই না এটা কী লিখছে, আপনি বুঝলেনই না, তখন হচ্ছে আপনি কীভাবে কী করবেন? তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে কাঞ্জির যেমন এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা তো আসলে বুঝি না, মনে করি কাঞ্জি না। যেমন ইংলিশ স্কুলে যখন আসছিলাম, জাপানিজ স্কুল মানে ল্যাঙ্গুয়েজ স্কুলে যখন আসছিলাম, তখন আমরাও এমনি করছি যে কাঞ্জিগুলাকে খুবই মানে করতাম না। সেন্স টিচাররা যখন দিত, মানে কোনোভাবে কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই। তো এই জিনিসটা আসলে এখন খুবই ভালোভাবে বুঝতে পারতেছি যে কেন কেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি জাপানে মানে যে কোনো দেশেই যান, আপনি থাকতে থাকতে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ গ্র্যাব করে ফেলতে পারবেন। কথা বলতে বলতে আপনি যদি পড়াশোনা নাও করেন, আপনি হচ্ছে জিনিসটা গ্র্যাব করে ফেলবে। কিন্তু আপনি লেখা বা পড়া, মানে রিডিং পড়া বা লেখা, এটা কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি কোনোভাবে পারবেন না। আপনি যদি 15-20 বছর, 40-50 বছরও থাকেন, তাও পারবেন না আপনি, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা পড়া ছাড়া, মানে প্র্যাকটিস করা ছাড়া কোনো ওয়ে নেই, অন্য কোনো ওয়ে নেই। ওই ক্ষেত্রে হচ্ছে চায়না হচ্ছে আমাদের থেকে অনেক আগানো। তারা হচ্ছে কথা বলতে পারে না, ঠিক আছে, কিন্তু ওরা হচ্ছে 6-7 বছর থাকলেই নর্মালি হচ্ছে ওরা শিখে যায়। মানে নর্মালি যেটা যেমন সৌদি আরব, মিডল ইস্টে যায় যে বাঙালিরা যায় অন্যান্য দেশে, তারা কিন্তু পড়ে যায় না। সো ওরা হচ্ছে ওইখানে গিয়ে সব কিছু শিখে ফেলে। তো এখন চাইনিজদের ক্ষেত্রে এই জিনিসটা, কারণ চাইনিজেও কাঞ্জি, জাপানিজেও কাঞ্জি। তো ওদের এই জিনিসটা যেহেতু থাকে, তো চাইনিজরা কী করে সবার আগে, চাইনিজ এবং ভিয়েতনামিজরা দেখবেন আপনি কাঞ্জিতে সব থেকে বেশি ফোকাস করে, তাই না? আপনার ক্লাসমেটদের মধ্যেও দেখবেন, আমার ক্লাসমেটদের মধ্যেও আমি দেখছি। তো ওরা হচ্ছে কাঞ্জিতে সব থেকে বেশি ফোকাস, ওরা হচ্ছে বাকিগুলো পড়ে। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ শেখা বা কথা বলা যে ইয়েটা, আমরা হচ্ছে ওইটা থেকে ফোকাস করি বেশি। তোমার ফরিয়াজ প্রথমে আমার মতে তোমার কথা বলা এইটার দক্ষতার করা উচিত। ওইটা তো দ্বিতীয়ত ভাষা। প্রথমে এই জায়গায় ধরো শেষ কথা যদি ভাষার বেরিয়ে বলতে চাই, এই ক্ষেত্রে বাংলাদেশে এখন যারা আছে, যারা জাপানে আইতে চায় অথবা জাপানি ভাষা শিখতে চায়, এরা M5 থেকে শুরু কইরা জাপানে আসার আগের দিন পর্যন্ত ওর ম্যাক্সিমাম এফোর্ট দেওয়া উচিত। M5 যদি শেষ হয়, M4 শুরু করুক। M4 শেষ হইলে M3 শুরু করুক। ম্যাক্সিমাম যতটা সম্ভব বাংলাদেশ থেকে ওই ইমপ্রুভ করা শুরু। যেমন আমরা ভাষা বলতে হিরাগানার কাতাকানা বুঝি, ব্যাপারটা আসলে মোটেও এমন না। এটার বাইরে আপনি যদি জাপানে আসার পরে বেটার কিছু করতে চান, বেটার কোনো জব করতে চান, আপনার কাঞ্জি আপনি লিখতে না পারেন সমস্যা নাই, পড়তে হবে। আপনার এটা দেখে বুঝতে হবে, পড়তে পারতে হবে। না হলে ওই আপনি যতই হেডান থাকুক বা যতই আপনি টপার হন, ওইগুলো আসলে খুব একটা গুণার মধ্যে তৈরি হবে। এই ক্ষেত্রে যারা বাংলাদেশে এমনও আছেন, যারা বাংলাদেশে ওই সাথে দেখতেছেন, তো এ সময় পাই না বা অজুহাত এইগুলো আসলে দিয়ে লাভ নাই। কারণ সোজা কথা হলো কি ভাই, আপনি যদি 3 মাস 6 মাস অথবা 1 বছর কোনো একটা ভাষার পিছনে যদি আপনি এফোর্ট দিয়া আপনার পুরো লাইফই যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এইটা আমি কেন এফোর্টটা দিব না? নর্মাল কথা যেটা, বাংলাদেশ থেকে জাপানে আসার কথা বললেই তো হয়েই যায় না, কম করে হলেও তো 1 বছর সময় লাগে, হ্যাঁ, তাই না? তো ওই এই জায়গায় আরেকটা কাহিনী আছে। ধরো মিডল ইস্ট কান্ট্রি যেগুলো আছে, যারা ওয়ার্ক ভিসায় যায়, এরা আজকে এক জায়গায় দালাল ধরলো, 3-4 মাসের মধ্যে চইলাইরা গেল। এখন এরা জাপানের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মানুষজনের এই চিন্তাধারা যে কাগজপত্র দিলাম, চইলা গেলাম। উন্নত কান্ট্রি, এইটা তো ভাই কজনে বোঝে? যারা বোঝে তারা বোঝে। যেমন মনে করেন যারা হচ্ছে বোঝে এইটুক নিয়ে, যেমন আপনি বুঝছেন, আপনি আসছেন 2-3 বছর কষ্ট করে আসছেন, আমি বুঝতে পারছি, আমি 2 বছর কষ্ট এরকম। এখন জাপানে যারা আছে, আপনি এমন কোনো লোক পাবেন না যে 1 বছরের আগে আসছে, হ্যাঁ, মানে যদিও পান তাহলে হচ্ছে মনে করেন ওর কপাল খুবই ভালো, 2-1 জন। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে টাইমটা দিতেছেন, ওই টাইমটা হচ্ছে অবশ্যই কাজে লাগানো উচিত। যেটা হচ্ছে আমরা হচ্ছে 2-3 বছর আজকে থাইকা জাপানে যেটা হচ্ছে উপলব্ধি করলাম। তো মেইনলি হচ্ছে আপনি এখন পডকাস্ট করার মেইন কারণ হচ্ছে আপনাদের কাছে এগুলো শেয়ার করা, ইনফরমেশন দেওয়া যাবে, আপনারা এই প্যারাগুলা খাইতে না হয় বা তো এই ক্ষেত্রে মানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা হচ্ছে সব থেকে। যেমন এই যে ডক্টর ইউনুসের যে একটা নিউজ কিছুদিন আগে হলো, ডক্টর ইউনুস জাপানে আসলো, আইসা হচ্ছে বাংলাদেশের সাথে যে এডুকেশন এবং ওয়ার্ক ভিসা মানে অন্যান্য সব করে বাংলাদেশ জাপানে ফরেন বিজনেস রিলেটেড, তোমার ফরেন কত বাংলাদেশ 4.6 মিলিয়ন না?
মেবি অ্যামাউন্টটা সঠিক মনে নেই। ওইটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে ইয়ে করবো। তো ওই ক্ষেত্রে হচ্ছে কি বলছে, আপনি যদি এখনও যদি দেখবেন যে বলছে যে ওদের যে জাপানিজ লেভেলটা আছে N4 কমপ্লিট করলে আপনি জাপানের মানে যাওয়া খুবই স্বল্প খরচে, ইভেন খুবই স্বল্প খরচে তো যাইতে পারবে। এখন আপনি যদি N4 কমপ্লিট করতে চান, তো N4 কমপ্লিট করতে আপনার কতদিন সময় লাগবে? কথা হচ্ছে ওইটা ম্যাক্সিমাম 6 মাস। এইভাবে অ্যাফোর্ড দিলে লেন 5 এবং 4 6 মাসের মধ্যে শেষ করা সম্ভব। এই যে ব্যাপার আছে 6 মাস মানেই যে তোমার 6 মাস লাগবে, ব্যাপারটা আসলে এমন না। এক একজনের অ্যাফোর্ডের উপরে ডিপেন্ড করে। যে আমি কইলাম যে ভাই 6 মাস সময় লাগবো, আপনি 6 মাস ধরে টুকটুক করে পড়লেন, দেখা গেল আপনি হিরাগানা কাটাগানা পারলেন, কিন্তু একজনে দেখা গেল খায়া না খায়া ট্রাই করলো 4 মাসের মধ্যে হয়ে যেতে পারে। মূল ব্যাপার হলো আপনি যদি এফোর্ট দেন তাহলে 6 মাসের মধ্যে এবং আরামসেই করা সম্ভব। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আপনাদের, আমি যখন জাপানিজ লেভেল শুরু করছি, তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি। ধরেন আমি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ মানে পড়ার হচ্ছে চিন্তা ভাবনা করলাম, আমি হচ্ছে একটা এজেন্সিতে ভর্তি হয়েছি ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য। তো ভর্তি হওয়ার এই 4-5 দিনের পরেই কী করছি যে কিছু তো বুঝতাম না, জানতাম না। তো আমার কাজিন ছিল, সে হচ্ছে অলরেডি N5 কমপ্লিট করা ছিল। তো আমি আর আমার একটা ফ্রেন্ড তো কী করলাম, আমাদের রেজিস্ট্রেশন নাটটেস্টে রেজিস্ট্রেশন করে ফেলছি। কিন্তু তখনও কি শিখছি, মাত্র কমপ্লিট করলাম কি ইউ মানে হিরাগানা কাটাগানা। হ্যাঁ, এমন একটা অবস্থা। আর নাটটেস্ট তো ইয়ে করার পর 15 দিন না 16 দিন পরে এক্সাম হয় ওই সময়। তো হাতে নাই সময়, রেজিস্ট্রেশন করে ফেলছি। মানে অনেক অবস্থা, 2 বন্ধু, এবার আমি আর আমার বন্ধু ইমতিয়াজ। হ্যাঁ, তো 2 জনে মিললা মানে কি করব, মাথা পাগল হয়ে গেছে। এবার আমাদের যাক সাব্বির ভাইয়ের ওকাগে দে, আরিগাতো সাব্বির ভাই আরিগাতো সাব্বির ভাইয়ের ওকাগে দে। আমরা হচ্ছে আসলে খুবই মানে দৈনিক একদিনে এমনও দিন গেছে যে 16-17 ঘন্টাও ফুটছি আমরা জাপানিজ। তুমি বিশ্বাস করবেন এই কথা? জীবনেও বিশ্বাস করবেন না জানি। সকাল 9টাতে আমরা কি এজেন্সিতে যাইতাম, তো সাব্বির ভাই হচ্ছে আমাদেরকে সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত সেই আমাদেরকে ওইখানে বসাইয়া পড়াইতো। ও যতক্ষণ অফিস টাইম আছে অফিসে কাজ করতো, ততক্ষণ আমরা অফিসে থাকতাম। সাব্বির ভাই কিন্তু আমাকে জাপানি ভাষা শেখার ক্ষেত্রে খুব এফোর্ট দিয়েছে কিন্তু। ওইটা এখন সাব্বির ভাই হচ্ছে আমার আর ইমতিয়াজের, আমাদের হচ্ছে মক টেস্ট মানে যত কিছু আছে লিসেনিং এভরিথিং আমাদেরকে বসে পড়াইতেছে। আমাদের সাথে কিন্তু তখন মুজিব ভাই ছিল। মুজিব ভাই কিন্তু অলরেডি 1 বছর ধরে পড়তেছিল। তো সে কিন্তু কী করছে মনে করেন, সেও আমাদের সাথে প্র্যাকটিস করছে, যার কারণে ওনার হচ্ছে অনেক ভালোই হয়েছে। তো মনে করেন আমরা 15 দিন 14 দিনে আমরা হচ্ছে মোটামুটি N5 করে ফেলছিলাম। কিন্তু আমাদের পড়ছিল কিন্তু 6 মাসে। আচ্ছা, জাস্ট অফ সাব্বির ভাইয়ের মানে প্যারায় এবং আমাদের নিজেদের ইয়ে ছিল, আগ্রহ ছিল। তো আমরা 15 দিনে হচ্ছে মনে করেন 20 লেসন পর্যন্ত কমপ্লিট করে ফেলছিলাম। তো মেনলি 20 লেসন কমপ্লিট করলেই তো হইলো না, যে ওইটার সাথে কাঞ্জি আছে, ভোকাবুলারি আছে। মানে যারা হচ্ছে নাট টেস্ট দিয়ে থাকছেন, জেএলপিটি থেকেও নাটের এক্সাম কিন্তু একটু হার্ডই মনে হয়েছে আমার কাছে, কারণ আমি কিন্তু দুইটাই যেহেতু দিয়া এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, তো নাটের যে কোশ্চেনগুলো ওদের হচ্ছে মেনলি হচ্ছে যে কাঞ্জির যে টেস্ট মানে ইয়েগুলো থাকে, মন্দাইগুলো থাকে, প্রবলেমগুলো থাকে, ওইগুলো হচ্ছে জেএলপিটি থেকে অনেক হার্ড করে। আচ্ছা। তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে 15 দিনে ওইটা এমন সময় গেছে, রাতের বেলা মনে করেন আমরা 5টা-6টায় আসলাম না বাসায়, আইসা খাওয়া দাওয়া করে গোসল দিয়ে আবার পড়তে বসে গেল। তো এরকম যদি কেউ মানে 16 ঘন্টা এফোর্ট দেওয়া লাগবে না, আপনি যদি 6-7 ঘন্টা এফোর্ট দেয়, 6 মাসের টার্গেট নিয়েও প্রত্যেক দিন যদি 2-3 ঘন্টাও সময় দেয় তাহলে কিন্তু সম্ভব। এই যে মূল একটা ব্যাপার হলো কি কনসিস্টেন্সি। তুমি একদিনে 3 ঘন্টা পড়লা, পরবর্তী তুমি 3 দিন পড়লাই না, এইটা করলে আসলে সম্ভব। তো ওই জিনিসটা করে আমরা কী করলাম, সে পর্যন্ত আমাদের সফলতা আসছে। আমরা এত কষ্ট করছি, এত এফোর্ট দিছি, যার কারণে আমরা 15 দিনে আমরা টেস্ট পাস করে ফেলছি N5। তো ওইটা করাচ্ছে আমাদের কিন্তু অনেক দিক থেকে আমরা আগায় গেছিলাম অন্যান্য স্টুডেন্টের থেকে অনেক কিছু। যেহেতু আমাদের অলরেডি তখন মনে করে জেএলপিটি তো লাগতো, মানে নাট থাকলেও সমস্যা ছিল না, জেএলপিটিতে এখন না মাস্ট বি হয়ে গেছে। তো তখন কিন্তু নাটের অনেক একটা ভ্যালু ছিল। তো ওই ক্ষেত্রে মনে করেন যেহেতু 15 দিনে হচ্ছে N5 কমপ্লিট করে ফেলছি, এবার বাকি 6 মাসের মধ্যে আর যে বাকি মনে করেন যে সময়টা ছিল ওইটা ওই আবার রিবেসে হচ্ছে সাবরও করছে আর কি। মনে করেন আপনার এই জিনিসটা আমার মতো ভুল যদি আপনারাও করেন, তাহলে তখন আপনাদের কী দরকার ছিল, আমরা 15 দিনে যেহেতু এটা শেষ করছি, তারপর টাইমটা হচ্ছে আমাদের N4 ধরার দরকার ছিল, পড়ার দরকার ছিল আমাদের। তো আমরা ওইটা না করে কী করছি, আমরা হচ্ছে নর্মালি ঘোরাঘুরি হচ্ছে আরামসে আবার N5 হচ্ছে রিভাইজ করতেছি। ওই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। তো
ওই ক্ষেত্রে আসলে যদি এফোর্ট নেয় ইয়ে করে, তো বাংলাদেশ থেকে শিখা আসা যে জিনিসটা, ইভেন এখন বাংলাদেশেও কিন্তু অনেক জাপানিজ আছে এবং হচ্ছে এখন যে অনেক ধরনের অ্যাপ আছে, যেমন ধরেন আপনি বাংলাদেশ থেকে হচ্ছে ফরেনারদের সাথে কথা বলতে পারতেছেন, অনেক ইয়ে আছে কন্টেন্ট, মানে এইসব টাইপের অনেক অ্যাপ আছে যে কিছু টাইপের অ্যাপ। আরে কেউ যদি তোমার জাপানি ভাষা শিখতে চায়, আশপাশে যদি একটু চোখ খুলে রাখা যদি একটু খোঁজ খবর করে, ও বহুত ম্যাটেরিয়ালস পাইবো, যাতে ও কোনো এজেন্সিতে না গিয়েও ও শিখতে পারবো। খালি দরকার হলো ওর ইচ্ছা। ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন অ্যাপস আছে, এর মাধ্যমে N5 আরামসে ঘুরে ফেলানো সম্ভব। এখন ওটা ঠিক আছে। এখন আর একটা জিনিস কি, যেমন হচ্ছে আমরা যখন জাপানিজ আপনি ভাষা শিখতেছিলেন, তখন আপনি কি করছেন? ধরেন আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতেছেন, করতেছেন, দেখি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে জাপানিজ ভাষা শিখাইছেন? না শিখেন নাই। না কিন্তু ওই ক্ষেত্রে আপনার একটা ছিল কি, আপনি জাপানিজ এই জিনিসটা দেখলেন, হঠাৎ করে আপনার মন করলো আসে এটা তো জাপানিজ, এটা বলে। যদি আপনি তখন হচ্ছে মনে করে আপনি বলেন, আরে তুই কি জানোস এই যে এটারে, এই যে গাছের জাপানিজে কি বলে, তো তখন কিন্তু আপনার যখন আপনি মনে হলো, তখনই আপনি জিনিসটা হচ্ছে ওদেরকে আপনার জন্য এটা ভালো হবে, কারণ আপনার মেমোরাইজ করা ভালো হবে। তো এই জিনিসগুলো কিন্তু অনেকটা ফেক করে। যেমন হচ্ছে আমি এই জিনিসগুলো করতাম, ধরেন বন্ধু বান্ধবের সাথে সার্কেলের সাথে ঘুরতেছি, হঠাৎ করে মনে করেন এমন একটা ভোকাবুলারি জাপানিজ ভোকাবুলারি দেখলাম, আমি ওদেরকেও বলতেছি, যে ওদেরকে বলার মাধ্যমে আমার নিজের, আমি যে ওদেরকে শিখেতেছি জিনিসটা এমন আমার নিজের হচ্ছে জ্বালাই হইতে। এইটাই, কারণ কোনো কিছু হ্যাঁ, তুমি তখনই তোমার বলতে পারবা যে এই জিনিসটা আমি শিখছি, যখন ওই জিনিসটা তুমি অন্য করে বুঝিতে পারবো, অন্য করে বলতে পারবা। আর এই যে জাপানি ভাষা শেখার যে তুমি আইডিয়াটা বললে, এটা কিন্তু আসলে মজার আইডিয়া। দেখা গেল তুমি একই তো তুমি ওরে শিখাইতেছো, মানে তোমার রিভিশন হইতেছে, আবার ও নতুন একটা ভাষা দুই একটা পারতাছে, ও কিন্তু মজা পাইতাছে। তো ওই যে এনভাইব পড়তাম তখন ভাঙা জাপানিজ, যেমন হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল ছিল তাওহিদ বা ইমতিয়াজ, ওদের সাথে কি করতাম, ফোনেও যখন কল করতো আমরা মানে ট্রাই করতাম কি করে দুই একটা আসলে জাপানিজ ঢুকানো যায় কিনা ওই জায়গায় বলে দিই। মানে দুই একটা না, ট্রাই করতাম করে কনভারসেশনটাই যাতে জাপানিজে করতে পারে। তো মনে করেন এমন হইতো যে জাপানিজ এবং বাংলা মিক্স করে ফেলতাম। তো মানে এখন মেইন মানে ম্যাক্সিমাম যত জাপানিজ শব্দ পুশ করা যায় আর পুশ করা যায়। তো এই জিনিসগুলো করেও অনেক কিছু মনে করেন নিজে থেকেই বুঝছি তখন, যার কারণে হচ্ছে জাপানে আসার, সত্যি কথা বলতে যেটা, আমি কিন্তু বেশি দিন সময়ও লাগে নাই আমার জাপানিজ ভাষাটাকে, কিন্তু লাকি ছিলাম, কারণ আমরা আশপাশ থেকে ওই এজেন্সির মাধ্যমে যারা আইছি, এর মধ্যে সব থেকে তুমি লাকি। এখন জাপানে আইসে যখন আমি যে ক্লাসে আমরা যে সেশনে আসছি, ওই সেশনে সব থেকে বেস্ট ক্লাসটাই কিন্তু ছিল। তো ওই ক্ষেত্রে কি হয়েছে যে ওই ক্লাস কিন্তু যারা ভালো জাপানিজ পারে ওদের সাথে কিন্তু ক্লাস করার সুযোগ হইয়া অনেক কিছুই হয়েছে, কারণ হচ্ছে ওদের সাথে কথা বলার সুযোগ, করার সুযোগ। ওই ক্ষেত্রে আসলে যে আপনি যদি একবারই না পারেন, শুধু হিরাগানা কাটাকানা, আপনি N5 কমপ্লিট করছেন কিন্তু আপনি হিরাগানা কাটাকানা লিখতে পারতেছেন না, তখন কি করবো, জাপানে আসার পরে জাপানিজ স্কুলে কিন্তু একবার হ্যাঁ টেস্ট হয়, টেস্টের উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু কোন ক্লাসে দিবে অনুযায়ী ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি তখন ভালো একটা এরিয়া, আপনি যদি ভালো সেকশনে যেতে পারেন, ওই সেকশনে গেলে কিন্তু মানে আপনার পড়ার যে স্পিড, মানে সব কিছু এত ভালোভাবে আগাই আপনি চিন্তা করতে পারবেন। এই কারণে বাংলাদেশে বৈশা যারা আছে, এরা আসলে অজুহাত টজুহাত না দেওয়া, এবার আসলে ভাষার প্রতি এফোর্ট দেওয়া উচিত। অজুহাতের কথা কি বলবো আমি এখন, ওই দেয় অজুহাত খুঁজলে অজুহাত তো শেষ তাই অভাব নেই। যেমন তাও করছি। তো এখন দেখেন জাপানে এসে কিন্তু আমরা কী করতেছি, আমার কথা বলি যে আমার হচ্ছে ইউনিভার্সিটি ক্লাস, মনে করেন যে সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস করতেছি, জব করতেছি, তারপরে জাপানিজ ভাষা পড়তেছি, ক্লাসে পড়তেছি, রান্না করতেছি, মানে হ্যাঁ সময় কই। তো এই এত কিছুর মধ্যেও কিন্তু একটাও কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই, ক্লাস বাদ দেওয়ার সুযোগ নাই, হ্যাঁ। জব বাদ দেওয়ার সুযোগ নাই, রান্না বান্না না করলে খাইবার সুযোগ নেই। এবার তোমার ক্লাসের বাইরে যে পড়াশোনা, এগুলো কিন্তু করতে হবে। তো কোনো কিছুই বাদ দিতে পারবো না। তো এত কিছু করে এখন জাপানি, আর ওই বাংলাদেশ থাকতে কী করতাম, বুয়া রান্না করে দিয়ে যাইতো, ক্লাসে যাইতাম 2-3 ঘন্টা ক্লাস, বাসায় আসতাম, আইসা খাইয়া বাস খাইতে পড়ে গেলাম, জায়গায় পয়রা থাকবে। অথবা মনে করে পড়তে ইচ্ছে হইলেও পড়লাম, পড়তে ইচ্ছে হইলো না পড়লাম না, শেষ। ধরেন আপনাদের এবার N5 এর যারা বেসিক থেকে শুরু করবেন, এদের একটা গাইডলাইন দিই। আপনি প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহে প্রথমে ধরবেন হিরাগানা শেষ হলে এরপরে ধরবেন কাতাগানা। 2 সপ্তাহ যদি প্রত্যেকদিন 1 ঘন্টা করেও প্র্যাকটিস করেন, 2 সপ্তাহের মধ্যে কিন্তু তোমার হিরাগানা কাতাগানা ও পুরো ফুটস্থ হয়ে যাও। ধরো 2 সপ্তাহে নতুন একটা ভাষা শিখতেছে, নতুন বর্ণ,
প্রত্যেক দিন 10 বার 15 বার ভিডিও করবে লিখো। হিরাগানা কাটাকাটা শেষ হলে আপনি করবেন 1 থেকে শুরু করে 4-5 লেসন পর্যন্ত ভোকাবুলারি মুখস্থ করে ফেলাবে, একবারে ঠাড়ে মুখস্থ করবে। আপনি ধরেন 5 লেসন পর্যন্ত যখন ভোকাবুলারি শেষ হবে, এর পরবর্তীতে লেসন 1-এর গ্রামারগুলো আছে আপনার 2টা 3টা যে গ্রামার আছে, গ্রামার পড়লেন, স্ট্রাকচার বুঝলেন। 2 নাম্বার যে বইটা আছে ওই বই থেকে ওইটার যে উদাহরণ আছে এটা প্র্যাকটিস করবেন। এইভাবে যদি ও ধরেন আপনি 6 লেসন পর্যন্ত 5 লেসন পর্যন্ত ভোকাবুলারি শেষ হচ্ছে, প্রত্যেকটা লেসনের কিন্তু আবার আলাদাভাবে লিসেনিং আছে, হ্যাঁ লিসেনিং করা তো উচিত। প্রথমে আপনি 4-5 লেসন ভোকাবুলারি শেষ করে পরবর্তীতে পর্যায়ক্রমে ভোকাবুলারি আগাবেন, এবং দ্বিতীয়ত গ্রামার স্ট্রাকচার শেষ হলে পরবর্তীতে আপনি ওগুলো প্র্যাকটিস করবেন, এবং পরবর্তী কাজ হলো আপনার কানজি আর লিসেনিং পর্যায়ক্রমে এটা শেষ করে যাওয়া উচিত, এবং আপনার গ্রামার রুলস বোঝার পরে আপনার গ্রামার প্র্যাকটিস করা উচিত। এবং এর পাশাপাশি আপনি যদি ধরেন N5 এ টোটাল কানজি আছে 150, 120টা থেকে 150, আপনি প্রত্যেক দিন যদি করে একটা করে একটা করে করবে কি ঘুরে গেলেনি, ধরো 3টা করে কাঞ্জি পড়লে 1 মাসে কিন্তু আর 90টা কাঞ্জি শেষ। 3টা কাঞ্জি এটা আপনার 5-7 মিনিট 10 মিনিটের বেশি লাগার কথাই না। তো মূল ব্যাপার হলো কনসিস্টেন্সি। আপনি প্রত্যেকদিন 2টা 3টা করে কাঞ্জি শেষ করলেও দেখা গেল আপনি 2 মাসের মধ্যে 150 কাঞ্জি মানে তেমন কোনো প্রেশার ছাড়াই আপনি শেষ করে ফেলাইতে পারতেছেন। এবং প্রথম দিক থেকে লিসেনিং আপনি যখন শুনবেন এগুলা মাহফুজ রহমানের গানের মতো লাগলেও বিরক্ত মতো হইলে তো এগুলো পরবর্তীতে দেখবে যে ঠিক হয়ে গেছে। এখন আরেকটা জিনিস কি আমি আমার এই যে আপনার একটা ব্যাপার হলো আপনার প্র্যাকটিস করতে হবে ভাই। ধরেন মাথায় ঢুকতেছে না, এই করতেছে না, সেই করতেছে না, এটা কোনো ব্যাপার না। এটা কোনো প্র্যাকটিস করলে দেখা গেল সবকিছু আয়ত্ত করা সম্ভব। এখন আমি যেটা বলতে চাই ওটা হচ্ছে ধরেন মুখ্যবলের হচ্ছে আপনি যখন বাংলাদেশের তখন সব থেকে বড় জিনিসটা মানে মেইন হচ্ছে ভোকাবুলারি এটা। আপনি যদি ভোকাবুলারি না পারেন আপনি গ্রামার বুঝবেন না, লিসেনিং বুঝবেন না, কোনো যত কন্টেন্ট আছে কিছুই বুঝবেন না, ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে আপনি লেসন 1-এর গ্রামার পড়বেন অবশ্যই আপনার লেসন 2-র ভোকাবুলারি কমপ্লিট থাকতে হবে, অবশ্যই। আর যদি আপনি পারেন তাহলে আরও বেটার। আপনি যদি এর থেকেও বেশি যে এক লেসনের গ্রামার পড়তেছে এই সময় যেহেতু 5 লেসন পর্যন্ত 10 লেসন পর্যন্ত ভুল ব্যাপার হলো, ধরো গ্রামার স্ট্রাকচার আমি কিচ্ছু জানি না, কিন্তু 1 থেকে 25 লেসন পর্যন্ত আমি ভোকাবুলারি জানি। আমি কিন্তু কথা কিন্তু 100% না বুঝলেও কথা আমি অর্থ বুঝতে পারো, অর্থ বুঝতে চাই কি বুঝতে চাইতেছে। এই ক্ষেত্রে ভোকাবুলারি ভান্ডারটা বাড়ানো উচিত। ভোকাবুলারি যত ম্যাক্সিমাম করে সব ভোকাবুলারির সাথে যে জাপানিজ বইতে হচ্ছে যে আপনি যে বইটা অ্যান্থাবের যে বই পড়বেন ওটা তো অবশ্যই ভোকাবুলারির সাথে কিন্তু কাঞ্জি দিয়ে আবার লেখা, কাঞ্জি ভোকাবুলারি মেইনলি। যদি ওই ভোকাবুলারি পড়ার সাথে ওই কাঞ্জিটাও যদি আপনি গ্র্যাব করতে পারেন তাহলে তো আর কি বলবো, আপনি জাপানিজ 1 বছরে জাপানিজ হয়ে যাবে। এটা জটিল, কারণ এটা জটিল হইলেও যদি ট্রাই করে প্রথম দিক থেকে ট্রাই করলে কিন্তু ইজি সময় আছে, প্রচুর সময়। হ্যাঁ, তো ওই জিনিসটা যদি করতে পারে সব থেকে পারফেক্ট। আপনি জাপানি আসলেই আপনি মনে করেন তখন অনেকেই দেখা গেল বাংলাদেশ থেকে N5 কমপ্লিট করেছে, কিন্তু আবার জাপানে এসে কি করে জাপানি যে কাটা দেখে করতে হয়। ওইখানে এসে কিন্তু আবার ফিরেগানা কাটা গেলেন থেকে কি শুরু করে, কারণ যে সেই যে এক্সামটা দিতেছে ওই কিছুই পারতেছে না। যে মনে করেন আমি প্রথমে যেটা বললাম যে আসলেই কিন্তু ওদের সব স্কুলেই হচ্ছে একটা এক্সাম নেই আসার পরে তো ওই আপনি যদি কিছুই না পারেন আপনার হচ্ছে নলেজের উপরে করে কিন্তু ওরা হচ্ছে আপনার কমিয়ে মানে যে আর কি বিভাগে সরি কি বলে যেন মানে ভাগ করবো। তো ওইটাতে ওই হিসেবে যদি মনে করেন আপনি ওটা ভালোভাবে পারেন তাহলে তো অবশ্যই আপনি ভালো একটা সেকশনে দিতে পারেন এবং আপনার হচ্ছে খুব সহজেই জাপানিজ ভাষা শেখার একটা চান্স থাকবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে এই যে হ্যালো জাপান 2.0 মানে মেনলি হচ্ছে বাইরের পেজ যেটা অবশ্যই মনে তো আপনারা হচ্ছে যদি জাপানিজ ভাষায় বা জাপানিজ ভাষায় N5 করতে চান তো ভাই খুব শীঘ্রই একটা N5 লেভেলের কোর্স হচ্ছে মানে করতেছে অনলাইনে। তো আপনারা যদি মানে ওনার এক্সপিরিয়েন্স জানতে চান বা ওনার থেকে শিখতে চান আর ওনার মানে পড়াশোনার স্টাইল কেমন এগুলো অবশ্যই আপনি হচ্ছে ইউটিউব চ্যানেলে গেলে এই যে সেম হ্যালো জাপান 2.0 এই নামে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ওইখানেও অনেক কন্টেন্ট দিয়ে থাকে যে মনে করেন যে গাছকে জাপানিজে কি বলে অথবা মানে বেসিক জাপানি যেগুলো আছে এগুলো শেখাই আপনি বুঝতে পারবেন, ওটা ফলো করতে পারেন। এবং এই জায়গায় আরেকটা ব্যাপার হলো আপনাদের যদি কোনো ব্যাপারে ইন্টারেস্ট থাকে, কোনো ব্যাপারে জানতে চান কমেন্ট করতে পারেন, আমরা পরবর্তীতে ওই আপনাদের ইন্টারেস্টের ওই টপিকের উপরে বারান্নন্দ করা মনে করেন তারা যদি কমেন্ট করে থাকেন যে আমি এই জিনিসটা একটু কি উৎপত্তি আপনি জানতে চাই, তো এই জিনিসটা যে হচ্ছে সব থেকে ভালো জানে এরকম কাউকে আনার আপনাদের সাথে সামনে আনার এনে হচ্ছে ওনাকে কোশ্চেন করার ট্রাই করবো।
এখন আমরা এই যে জাপানি খারাপ দিক বলতে গিয়ে ভাষা নিয়ে তো বহুত কথাবার্তা বলে ফেলা। এখন জাপানে আমার দৃষ্টিকোণ থেকে অন্য একটা খারাপ দিক হলো ওভারটাইম বা ধরো কাজের পেশা। ওদের এই ব্যাপারটা তুমি কি বলো? জাপানে তুমি এখন তো পার্ট টাইম করতেছো, আমি আগামী বছর ফুল টাইম জবে যাবো। এখন জাপানিজ এই জিনিসটা হচ্ছে মনে করেন খুবই মানে এটা হচ্ছে কি বলবো ওয়ার্ক প্রেশার, যার কারণে বেশিরভাগ জাপানিজরাই হচ্ছে মাল খেয়ে পড়ে থাকে দিন শেষে, মানে বিয়ার খায়। জাপানিজদের বিয়ার পানি থেকেও সস্তা। যে এখন ওয়ার্ক প্রেশার যেটা আপনি এটা হচ্ছে নিজেরাই এটা ক্রিয়েট করা। আমার মতে জাপানিজ নিজেরাই ক্রিয়েট করে। তোমার হচ্ছে আপনি যদি সকাল 9টাতে শুকিন থাকেন, মানে হচ্ছে কি কাজ থাকে, তো সকাল 9টা থেকে যদি আপনি কাজ করেন, পারফেক্টলি কাজ করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি যে বিকাল 5টা-6টা পর্যন্ত অবশ্যই আপনার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যে এমন তো না যে আপনি বাংলাদেশ কিন্তু কাজ করতেছে, ফরেনার অন্যান্য কান্ট্রিতেও কাজ করতেছে। আপনি মাইক্রোসফটের কথা চিন্তা করেন, অ্যাপেলের কথা চিন্তা করেন, ওরা কি করতেছে? কাজ করতেছে। ওদের হচ্ছে মনে করেন সব কিছু আলাদা আছে। ওদের হচ্ছে গার্ডেনে ঘোরার আছে, ওদের গেমিংসি আছে, মানে সব কিছুই আছে। কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে জাপানিজ কোম্পানিগুলোর কথা চিন্তা করেন, ওরা দিন শেষে শুধুই আমার মতে ওরা নিজেরা ক্রিয়েট করা। কারণ ওরা পুরো দিনে সাবুরু করে, কোনো কাজ করে না, কিছু করে না, শুধু মনে করে কি ওরা একটা হাতে নিয়ে এরকম করতে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওরা হচ্ছে মনে করেন সেনপাই, সিনিয়র যেভাবে শিখাইছে ওরা ওইভাবেই করতেছে। ওরার বাপ দাদা হচ্ছে মনে করেন যখন হচ্ছে জাপান হচ্ছে আমেরিকা বোমা ফালাইছে, ঠিক আছে, বোমা ফালানোর পরে কিন্তু জাপানের অবস্থা খুবই খারাপ ছিল, তাই না? তো ওই জিতাইতে ওই মানে সময়টাতে মনে করেন যে ওদের যে মানে প্রজন্মটা ছিল ওরা খুবই কষ্ট করছে না এটা কিন্তু তখন থেকে আমার মতে তখন থেকে ওদের যে মানে জাঙ্গিওর যে ওভারটাইমের যে জিনিসটা আমার মনে হয় এখন আসতেছে, এখন ওভারটাইমের কোনো দরকার পড়ে না, তারপরে ওরা করতেছে। আমার কাছে এমন মনে হয় এই যে তোমার কাজের ব্যাপারে তোমার এই যে তুমি যেটা বলতেছিলে এই ব্যাপারটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে। যুদ্ধের পরবর্তীতে তোমার জাপানের অবস্থা তো খুবই খারাপ ছিল। এর পরবর্তীতে ওদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যে আমাদের দেশ গড়তে হইব এবং দেশটাকে খুব আগায় নিয়ে যেতে। ছেলে মেয়ে এর কারণে তোমরা এই যে ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা উড়াধুরা কাজ করো। ওই সময় থেকে তোদের মনে করো প্রচুর পরিমাণে কাজ করো। তখন তো এখন তো মনে করেন অলরেডি ওদের হচ্ছে এখন মানে এত তখন হচ্ছে একটা দেশ পুরোপুরি নতুন গঠন করতে হবে, যার কারণে হচ্ছে সবাই অনেক কষ্ট করছে, ওভারটাইম করছে, করছে। তো এখনকার পরিস্থিতিতে আপনি যদি বলেন আমার মতে এই জিনিস তো বাংলাদেশে থাকার দরকার, বাংলাদেশে থাকা উচিত ছিল যে ওভারটাইম যেটাই হোক বাংলাদেশ নতুন করে করতে হবে। কিন্তু জাপানিজদের এই জিনিসটা আমার মতো তখন থেকেই আসতেছে। ওরা হচ্ছে মনে করেন মানে ধরো কালচারের একটা অংশ। এখন আমি তো ফুল টাইম জবে করার অভিজ্ঞতা নাই, যদি ফুল টাইম জবে যাই এক্সপিরিয়েন্স তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। তো তবে এখন আমার হচ্ছে নিজের আইডিয়া থেকে বলতেছি যে যেমন আমি কোম্পানিতেই আমি যে মনে করেন যে জায়গায় জব করি আপনাদের ওইখানের এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওইখানেও তো আমরা যেহেতু পার্ট টাইমার কিন্তু ফুল টাইমারও তো আছে। কিন্তু যারা ফুল টাইমার আছে তারা কি করে, তারা পুরো টাইমটা কিন্তু সাবুরু করে। আমার নিজের দেখায় সাবুরু বলতে হচ্ছে কোনো কাজ নাই, এটা করতেছি ওটা করতেছি। যখন ওর হচ্ছে মনে করেন টাইম শেষ হয়ে যেতেছে আর মনে করেন আধা ঘন্টা, তখন কিন্তু ও হচ্ছে মেইন কাজে ঢুকে যেতেছে। এই কাজটা না করলে নাই হবে, যদি আমি একটা কমপ্লিট করি না যেটা পাই তাহলে তখন কি করতেছে ও হচ্ছে ওইটাকে ওভারটাইমে, কারণ ওভারটাইমে টাকা পাইতেছে। কিন্তু ও বাসায় গেলে কি এটা মানে এরকম হচ্ছে জাপানিজদের চিন্তা ভাবনা হয়ে গেছে মনে করি। অন্য একটা ব্যাপার কিন্তু আছে, তোমার জাপানি যেসব পুরনো কোম্পানি এইসব জায়গায় একটা কালচার আছে যেটা হলো তুমি জুনিয়র, তুমি কাজ ভালো করো, তোমার যেই কাজ দিছে যে তুমি এই 5টার মধ্যে এই কাজ শেষ করবা, আর তোমার অফিস টাইম 5টা, তুমি এই 5টার মধ্যে তোমার কাজ শেষ করে ফেলাইছো। কিন্তু তোমার যে জোশী বস এর কাজ মনে করো 5টায় শেষ হয় নাই, এ ধরো সাবুরু করে না, এ গান বারো দিছে 5টার মধ্যে শেষ হয় নাই, এর কাজ 6টা 7টা 8টা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সেম পাই যে যাইতা বাসায় না যাইতে আছে। এর নিচে লেভেলে যারা আছে অধিকাংশ বৈশা থাকতেছে, মানে খুবই এই কালচারটা কিন্তু জাপানে পালতে একটা প্রচুর একটা পালতে একটা আজের একটা কালচার। এখন এটা হয়তো চেঞ্জ হইতেছে জানি না, কারণ জাপানে আছে কিন্তু এইটা একটা খুব বাজে দিক। জাপানে এখন প্রচুর ফরেনার কোম্পানি কিনেছে, তো ওই ক্ষেত্রে আসলে এই জিনিসটা চেঞ্জ হইতেছে আমার মতে। তো এটা আসলে খুবই কি বলবো। আবার ওভার টাইমের অন্য একটা জিনিসও কিন্তু আমরা এখন ফিল করতেছি, ধরো ক্লাস কাজবাজ বাসার কাজবাজ এটা মিলে কিন্তু আমরা খুবই ব্যস্ত। কিন্তু যেদিন মনে করো কোনো কিছু কাজ না থাকে এদিন কিন্তু অন্যরকম প্যারা লাগে। কাজ থাকলে ব্যস্ততার মধ্যে যাইতে আছে ভালো কথা, কিন্তু এটাও একটা প্যারা।
কিন্তু যেদিন কোনো কাজ বাজ না থাকে এদিন কিন্তু মানসিক মনে আরো বেশি প্যারা লাগে। তবে কারণ এই যে মূল সমস্যা হলো, ধরো তোমার আজকে ছুটি, আমার ছুটি নাই, তো তুমি আড্ডা দিতে পারবা না, কিন্তু কেউ লোকজন পাইতাছো না, এটা কিন্তু আরো একটা বিরক্তিকর। এই কারণে দেখা যায় একদিক থেকে চিন্তা করলে প্রত্যেকদিন কাজ থাকাও ভালো। আচ্ছা, এখন খারাপ দিকের মধ্যে অন্য একটা দিক আমার কাছে যেটা মনে হইতাছে যে অন্যান্য দেশের মতো জাপানেও লাস্ট 3-4 বছরে প্রত্যেক জিনিসের দাম বাড়তেছে। আর এর থেকে মজার কথা হইলো, লাস্ট 36-37 বছর আগে ফুল টাইম জবে তোমার স্যালারি কিন্তু বেসিক ছিল ধরো 18 মাস, এখন ওইটা মানে 1,80,000 রিয়াল। এখনও কিন্তু মোটামুটি 1,80,000 থেকে শুরু, 1,80,000 থেকে 2 লাখ পর্যন্ত। হ্যাঁ, কিন্তু ধরো 36 বছর আগের থেকে চাল ডাল তুমি যেই সব জিনিস জানো, ধরো 200 গুণ নাও, 10 গুণ 15 গুণ বাড়ছে, কিন্তু তোমার স্যালারি বাড়ে নাই। এই জিনিসটা কেমন মনে হয় তোমার কাছে? ওইটা এক্সপ্লেন করার মতো কোনো কপি নেই, আমার কোনো মানে ভাষায় নেই, কি বলবো। এখন মনে করেন আপনি ইনকাম করতেছেন 36 বছর আগে 18 মান ইনকাম করে আপনার 8 মান খরচ হয়ে 10 মান আপনার টুকিংশিপ টেস্ট থাকতে পারছে। আর আপনি এখন হচ্ছে 18 মান ইনকাম করে 18 মান খরচ হয়ে আপনার রিজিন দিন করতেছেন, ঠিক আছে। নর্মাল কথা এটা, যার কারণে জাপানিজরা বিয়ে করতেছে না, জাপানিজরা বিয়ে করে না, কারণ টিউশন হলে তো খরচ বেশি। এখন জাপানে এখানে যারা হচ্ছে মনে করে ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, তারা হচ্ছে এই জিনিসটা খুব ভালোভাবে জানে। এটা নিয়ে আসলে বলার কিছু নাই, মানুষ নর্মাল। কারণ এখন তারা হচ্ছে ওদের হচ্ছে অর্থনীতি তো ফল করতেছে, এটা তো আমি প্রথম থেকেই বলতেছি, ওদের অর্থনীতি ফল করতেছে। তো ওদের হচ্ছে যে ইয়েটা আছে, যার কারণে সরকার ট্যাক্স বাড়াইতেছে, ট্যাক্সের মাধ্যমে হচ্ছে দেশের যে ইয়েগুলো এগুলো তাক করে রাখতেছে এখন। তো ট্যাক্স বাড়াইতে এই যে মজার আরেকটা ব্যাপার হলো, বাংলাদেশ এখন বহির্বিশ্বের কাছে যেই পরিমাণে ঋণে আছে, জাপান কিন্তু বাংলাদেশের থেকে বেশি ঋণ করে, বেশি ঋণ আছে। এরপরে এরা উন্নতর দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমরা তৃতীয় অথবা চতুর্থ একটা পজিশন হোল্ড করতেছি। আরে ভাই, তুই পরের টাকা দিয়ে পরিণী করতে লাভটা কি রে? এখন কারণ হচ্ছে ওদের হচ্ছে একটা নাম ভ্যালু ব্যান্ড হয়ে গেছে, যার কারণে হচ্ছে আপনার কি বলে ওদের হচ্ছে মানে এভাবে চলতেছে। তো এই আর কি, এখন এটা নিয়ে আবার কি বলবো, এটা এক্সপ্লেন করার মতো কোনো ইয়ে নেই। এটা হচ্ছে মানুষ এমনিই বোঝে যে 36 বছর আগে 18 মান ছিল, এখনো 18 মান, মানে কি অবস্থা। এই জায়গায় জাপানের তোমার আরো অনেকগুলো মনে হয় খারাপ দিক আমার কাছে যেটা মনে হয়, যে স্যালারি বাড়তেছে না, এটার পাশাপাশি তোমার বাসা ভাড়া, এভরিথিং সব এগুলো অনেক হেভি। আবার অন্য একটা ব্যাপার হলো, তোমার মানুষজন এত বেশি ব্যস্ত, যার কারণে তোমার মানসিক চাপ বা স্ট্রেস হয়ে যাওয়া এটা খুবই স্বাভাবিক। কারণ ব্যস্ততায় সবাই কম বেশি ব্যস্ত। তো একটু আগে যেটা বলতেছিলাম যে আমি যেদিন ফ্রি, আমি যাদের লাগে আড্ডা দিব, এই সুযোগটা নাই। আবার অন্য একটা ব্যাপার আছে যে অন্যভাবে চিন্তা করা যেতে পারে যে টাকা আছে, ঘোরার মানুষ তো, এই ব্যাপারটা কিন্তু এমন হলো পকেটের চাকা কিন্তু যেমন এই আর কি অবস্থা। জাপানিজরা আসলে বক বক করতে করতে কিন্তু 8টা 2 অলরেডি বাইজা গেছে। সূর্য ছিল, এখন কিন্তু চাঁদ উইঠা গেছে। তোমার ভিউয়ারদের উদ্দেশ্যে কি শেষ পর্যন্ত তোমার কিছু বলার আছে, যারা আসলে জাপানি ভাষার প্রতি ইন্টারেস্ট অথবা জাপানের প্রতি ইন্টারেস্ট, তাদেরকে তুমি কিছু বলতে চাও? অনেক কিছুই তো বললাম, জাপানের গুড সাইড ব্যাড সাইড। তো এখন মনে করেন যেটা বললাম যে 36 বছর ধরে 18 মান স্যালারি, 1,80,000 ইয়েন, যেটা ওইটা হচ্ছে মানে আপনার ইউরোপের আর কি। ধরেন আপনার যদি কোনো স্কিল না থাকে, নর্মালি আপনার কোনো স্কিল নেই, কিছু নেই, আপনিও কিন্তু এই স্যালারিটা পাইতেছেন। কিন্তু আপনার যদি স্কিল থাকে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে যে স্যালারি হচ্ছে বেশি হবে। আর অবশ্যই 30 মান মানে 3 লাখ ইয়েনেও যেতে পারে, আর বেশিও হইতে পারে। ডিপেন্ড করে ডিপেন্ড কোন ধরনের স্কিল আমার আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি স্কিলফুল লোক হন, যেমন হচ্ছে আপনার যদি কম্পিউটারে স্কিল থাকে, আপনার যদি অন্যান্য ইলেকট্রিশিয়ান স্কিল থাকে, মানে এসব টাইপের কোনো স্কিল থাকে, এরকম হইতে পারে। মনে করেন আপনার এমন টাইপের কোনো স্কিল নাই, বাট আপনার হচ্ছে অন্যান্য স্কিল আছে, যেমন ধরেন আপনি এই যে বিবিএর স্টুডেন্ট যারা, অবশ্যই তাদের হচ্ছে ম্যানেজমেন্টের স্কিল আছে বা ম্যানেজমেন্ট। তবে বিশাল অপরচুনিটি কিন্তু যারা আসলে আইটি রিলেটেড কোনো সাবজেক্টে, ওটা অবশ্যই হবে। এদের জন্য কিন্তু খুবই মানে ভয়ানক সুযোগ আছে জাপান। যদি একই আইটি রিলেটেড কোনো একটা সাবজেক্টে
বেটার রেজাল্ট অথবা এক্সপিরিয়েন্স আছে। দ্বিতীয়ত আপনার হলো ইংলিশ এবং জাপানিজ, এই দুইটা ভাষা যদি টুকটাক দখলে থাকে, জাপানে কিন্তু বেটার কিছু করতে পারে। তো ওই ক্ষেত্রে যদি এরকম কোনো স্কিল জানা থাকে তাহলে হচ্ছে জাপান আপনার জন্য। আপনি যদি বাংলাদেশে ওই স্কিল দিয়ে আপনি কত ইনকাম করতেছেন, 60-70 হাজার, কিন্তু আপনি সেম স্কিলটা জাপানে ইউজ করে আপনি কত ইনকাম করতে পারতেছেন। মনে করেন আপনার একটা এমন একটা স্কিল যে জাপানে এটার অনেক ভ্যালু। আপনার যদি এরকম একটা স্কিল থাকে তাহলে হচ্ছে আপনার মনে করেন 4-5 লাখ টাকা আপনি থিঙ্কিং পাবেন মান্থলি নর্মাল না। তবে এই 4-5 লাখ টাকা এটা কিন্তু শুনতে যেমন নিজে মনে হইতেছে, ব্যাপারটা এমন না। অনেক এফোর্ট দিতে হইব, অনেক কিছু স্বাভাবিক কিছু না। বাংলাদেশে অনেক কিছু অর্জন করতে হইব। বাংলাদেশে 60-70 হাজার টাকা স্যালারিও কিন্তু আপনার কি বলে 1% মানুষও পায় না মনে হয়। না, ওটা তো অবশ্যই পায় না, ঠিক। তো ওই ক্ষেত্রে ওইটা করার জন্য কিন্তু আপনার অনেক এফোর্ট দিতে হইতে ফার্স্ট ক্যাটাগরির যারা, এই জায়গা আমার কাছে আরেকটা জিনিস একটু অবাক করা মনে হয়। ধরো তোমার বিসিএস এর জন্য মানুষজন যেই পরিমাণে খায়া না খায়া প্যারা দেয়, এর 5% এফোর্ট যদি জাপানি ভাষা শেখার প্রতি অথবা জাপানের যেই সব এই যে টিআইটিপি, এসএসডাব্লিউ, এই যে ভিসা ক্যাটাগরিগুলো আছে অথবা স্টুডেন্ট ভিসা, ও যদি 6 মাস ওর 10%ও চান্স মানে তোমার এফোর্ট দেয়, আমার মনে হয় জাপানেও বেটার কিছু করতে পারে অবশ্যই। বা মনে করো তোমার বিসিএস বাদ দাও, যে কোনো একটা তোমার সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস জবের জন্য 15,000 20,000 টাকা স্যালারির জন্য একটা সিটের জন্য মনে করো 20,000 30,000 50,000 অ্যাপ্লাই করতে আছে, দিন রাত খায়া না খায়া পড়তে আছে। এটা এখন এরকম অবশ্যই- কিন্তু এফোর্ট দেয়, আমার মনে হয় বেটার কিছু করতে পারে। আছে মাতৃভূমির উপরে কিছু নেই, ঠিক আছে। তুমি আর কি মাত্র ভালোবাসো না? আরে ভাই, এটা তো ঠিক আছে, সবাই যে মনে করেন যে বিদেশে যাইতে চাই তা কিন্তু না। না, সবাই আমাদের চাইতে হবে এটাও তো না। ফ্যামিলির সাথে থাকার মজাই আলাদা, আর এখানে থাকার মজা এটা এটা আমি একটা সবকিছুর একটা আলাদা আলাদা টেস্ট আছে। ওই ক্ষেত্রে হচ্ছে আমি এটাই বলি যে যারা হচ্ছে এরকম মনে করেন ফিউচার ভালো কিছু ভালো অথবা আপনার ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে ভালো একটা লাইট দিতে চান, ওই ক্ষেত্রে জাপান আপনার জন্য আপনার একটা গন্তব্য হইতে পারে আমার মতে। তবে আপনি জাপান যান অথবা বিদেশে যেই জায়গায় যান, এই জায়গায় আপনার আমার মতে ওই দেশ সম্পর্কে এবং কোন জায়গায় যাইতেছেন এবং কিভাবে যাইতেছেন মিনিমাম আপনার 1-1.5 মাস রিসার্চ করা উচিত। অন্য একজনের কথা শুই না লাফায় লাভ নাই, নিজে ওই ব্যাপারে ভালো কইরা যাই না শুই না এরপরে নামা উচিত। অমুক জনে কইলো অমুক জায়গায় এত টাকার মধ্যে যাইতে পারবি, কোটি টাকা স্যালারি, এই সব আসলে ফাঁদে বইরা লাভ নাই। কারণ এই কারণে কিন্তু বাংলাদেশে এই যে ডেস্টিনির মতো প্রত্যেক 6 মাস 1 বছর পর পরই বিশাল একটা কেউ আসে এবং বিশাল একটা মারা দিয়ে চলে যায়, কারণ আমাদের লোভ। আমরা হইলো প্রথম দিক থেকে সবুজিটা বলতেছিল যে কোন এক দেশের এক অফার দিছে, ও আসলে ওর দিকে চিন্তা করে না যে আমার আসলে এই যোগ্যতা আছে কিনা, ও চিন্তা করে 50,000 1 লাখ 1.5 লাখ টাকা আমি জায়গা। বাংলাদেশে কিন্তু আপনার আশপাশে তাকালে আপনি অনেকটাই দেখতে পারবেন যে 2 লাখ 3 লাখ 5 লাখ কোন এক দালালের কাছে দিয়া 2-3 বছর ঘুরতে হচ্ছে। এই কারণে ওদের যেদিকে যাও ও প্রসেসিং করার আগে ওর নিজের ওই ব্যাপারে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত এবং ওর তথ্য সংগ্রহ করে ওর এই ব্যাপারে ভালো করে জানা উচিত। আর এখন হচ্ছে যে যুগ আসছে মানে যে আপনি ইন্টারনেট ঘাটলে সব কিছু পাইয়ে যাবেন, ইন্টারনেটে এভরিথিং আছে। আর যদি আপনি ইন্টারনেটে না পান, এই যে আমাদেরকে কমেন্ট করতে পারেন। কমেন্ট অবশ্যই আমরা যতটুকু হেল্প করা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আসলে বলবো যে মানে রিপ্লাই করব। আর সেকেন্ড অফ অল হচ্ছে যদি আপনারা হচ্ছে জাপানের প্রতি ইন্টারেস্ট থাকেন, আপনি যদি এখনই জাপানিজ ভাষা পড়া স্টার্ট না করে থাকেন, তাহলে অবশ্যই এখানে আরেকটা সুযোগ আপনাদের জন্য আমরা ক্রিয়েট করে দিয়েছি যে ভাই হচ্ছে আপনাদের যে N5 কোর্স স্টার্ট করতে আছে ওইটা তো অবশ্যই সাংকা করবেন, মানে সাংকা বলতে অ্যাটেন্ড করবেন। মানে মনে গাই মৌসিকমি মানে বইটাও অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করবেন, মানে কমেন্টে অ্যাপ্লাই করে অবশ্যই সাথে থেকে জাপানিজ ভাষা একসাথে শিখেন, সমস্যা নেই। দরকার হলে আপনাদের জন্য আলাদাভাবে জাপানিজ টিচার নিয়ে আসবো। নেই রে। এখন আমি অনেক বকবক করলাম, যেহেতু ওর আমার ক্যামেরার সামনে এই ধরনের কথা বলার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, এই ক্ষেত্রেও অনেক জায়গায় ছেঁড়া বেড়া মনে হইতে পারে। তো প্রথম কথা হলো এইটারে আরও কিভাবে ইমপ্রুভ করা যায়, আপনাদের যদি কোনো প্রকার সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয়ত হলো আপনাদের যদি কোনো প্রকার টপিকে কোনো ইন্টারেস্ট থাকে এইটাও আমাদের কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে ওই সব ব্যাপারগুলা
আমরা আরও বিস্তারিত ডিটেলস যাই না শুনা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে তুলে ধরতে পারি অবশ্যই এই আর কি। আর যে কোনো প্রয়োজনে আমাদের এই ইউটিউব এর কমেন্ট বক্স অথবা ফেসবুক গ্রুপে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ব্যস্ততার মধ্যেও যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য এই আর কি। অবশ্যই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ।